স্বাগত। আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আজকে আপনারা জানেন বাংলাদেশে গত 9 মাস ধরে বাংলাদেশের নারীরা এক নিদারুণ নিপীড়ন নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে নারীরা। এরই মধ্যে নারীদেরকে অশ্লীল ভাষায় যেমন গালাগালি করা হয়েছে, তেমনি তাদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে লাঞ্ছিত করা, পেটানো, মানে এক ভয়াবহ পরিস্থিতি যা বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি। এমনিতে এই কথা তো সত্য যে বাংলাদেশের নারীরা সারা জীবনে যেমন নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, তেমনি তারা আবার অদম্য। তাদের মতো সাহসী, তাদের মতো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর কম মানুষেরই রয়েছে। তবু গত 9 মাসে বাংলাদেশের নারীদেরকে আমরা যে পরিমাণ নিগৃহীত হতে দেখেছি, বাংলাদেশ কোনোদিনও তা দেখেনি। এই অবস্থায় অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে একটা এই জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থান যেটি আমরা বলি না কেন, এই সময়ে যেই ঘটনাগুলো ঘটবে তখন থেকেই বলা হচ্ছিল যে বাংলাদেশ একটা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। আমরা দেখেছি যে এরপরে কিভাবে একে একে করে খোলস বেরিয়ে এলো এই আন্দোলনের নেপথ্যে যারা ছিলেন তাদের একে একে আসল চেহারা আমরা দেখতে পেলাম। এবং আজকে যখন নারী নির্যাতনের কথা হচ্ছে, গত 9 মাসে নারী নির্যাতনের বিরুদ্ধে যারা এই আন্দোলনে সক্রিয় ছিলেন তাদেরকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি। এখন তারা খুবই সোচ্চার এবং আগামীকাল মানে শুক্রবার তারা একটি আয়োজন করে যে নারীর ডাকে মৈত্রী যাত্রা। আমি মনে করি এটি অত্যন্ত শুভ একটি উদ্যোগ। দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে, কিন্তু সেই বোধোদয়টি এতদিনে কেন? প্রশ্নটি তুলছি এই কারণে যে যখন এই নারীদের জন্য এই আলোচনাটি বা এই মৈত্রী যাত্রাটি হতে যাচ্ছে, সেটি এমন একটি সময়ে যখন বাংলাদেশের এক অংশ এরই মধ্যে বেদখল হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে, যখন আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যখন আমাদের দেশের মধ্য থেকে করিডোর দেয়া হচ্ছে, অনেকেই অভিযোগ করছেন মূল দৃষ্টিপাত এর থেকে আড়াল করার জন্যই বিদেশি শক্তির হাতে যে আমরা দেশটি তুলে দিচ্ছে, এই ইউনূস সরকার দেশটিকে তুলে দিচ্ছে, সেটিকে আড়াল করার জন্যই এখন নারী নির্যাতনের মতো এত গুরুতর, এত ভয়াবহ, এত এত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইভেন্টটি সামনে আনা হয়েছে। ওই একই চক্র, আসলেই কি নয় একই চক্র? আমি এই প্রশ্নকে সামনে রেখে শুরু করছি। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট নাদিয়া ইসলাম, এবং আমার সঙ্গে যুক্ত হবেন আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। আমি তাকেও স্বাগত জানিয়ে রাখছি। এবং নাদিয়া, আপনার সঙ্গে আমার আজকে প্রথম এই আয়োজন, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সুলতানা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর হ্যাঁ, আজকেই প্রথম পরিচয় হলো। গ্ল্যাড টু বি হিয়ার। জি, আমি অবশ্য আপনার কথা আগে অনেক শুনেছি। যেহেতু আমি বাংলাদেশ থেকে অনেক দিন দূরে, অনেক দিন নাই, যাই হোক, সে এক অন্য আলোচনা। বাট দেরিতে হলো আপনার সঙ্গে পরিচয় হচ্ছে, নিশ্চয়ই আমি অনেক অনেক আনন্দিত। আপনি তো এই জুলাই অভ্যুত্থানে খুবই সক্রিয় ছিলেন, এবং এখন এই যে মৈত্রী যাত্রা, নারীর ডাকে মৈত্রী যাত্রা, এটিকে কেমন ভাবে দেখছেন? হ্যাঁ, আমি জুলাই অভ্যুত্থানে সরাসরি ইনভলভ ছিলাম, এবং আমি এই গণ অভ্যুত্থানকে ওন করি। আমি মনে করি শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার সরার সময় হয়ে গেছিল। সুতরাং আমি এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে ওন করি। অ্যাট দ্য সেম টাইম, এই যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, যেই গণসমাবেশ শুরু হচ্ছে, মেয়েদের সমাবেশ শুরু হচ্ছে, আম, সেটাকে আমি আসলে ক্রিটিক্যাল একটা জায়গা থেকে দেখি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই পুরো বিষয়টায় একটা ধোঁয়াশা আছে, বড় ধরনের ধোঁয়াশা আছে। এবং এই ধোঁয়াশার জায়গাটা কেন, সেটা নিয়ে আমার প্রথম প্রশ্ন তৈরি হয়। কারণ আপনি যে কথাগুলো বলছেন যে গত 9 মাসে বাংলাদেশে মেয়েদের উপর যা নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে হয়নি, এ কথাটা আমি
সম্পূর্ণ একমত না এই কথাটাতে, সম্পূর্ণ একমত না। বাংলাদেশে আওয়ামী লীগ আমলে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আহ ভয়ঙ্কর রকমের নারী নির্যাতন হয়েছে, এবং আমি মনে করি আওয়ামী লীগ গভর্নমেন্টই এই সিড, এই বীজ বপনের আহ কাজটা করে দিয়ে গেছে। আওয়ামী গভর্নমেন্ট না থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু ভয়ঙ্কর রকমের খারাপ, সে কারণে এটাই হওয়ার কথা। আহ, সেই জায়গাটুকু আমি পেছনে একপাশে সরিয়ে রেখে বলছি যে আমি সত্যি সত্যি মনে করি না যে বাংলাদেশ এই নারী নির্যাতনের ঘটনা এটা নতুন একটা ঘটনা, এটা পুরনো ঘটনা। না, আমার আমার মনে হয় আপনি ভুল বুঝছেন। আমি যেটি বলেছি যে আপনি কি কোনোদিনও দেখেছেন বাংলাদেশে নারীদেরকে প্রকাশ্য এভাবে করে লাঞ্ছিত করা হচ্ছে? একের পর এক এরকম ঘটনা ঘটছে। খোদ রাজধানী ঢাকা থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনি দেখেছেন এমনটি? আপনি কি দেখেছেন দিনের পর দিন নারীর মস্তকবিহীন লাশ, নারীর টুকরো টুকরো শরীরের অংশ এখানে ওখানে পড়ে আছে? এরকমটি কি দিনের পর দিন দেখেছেন? নিশ্চয়ই আওয়ামী লীগ আমলে অনেক নারী নির্যাতন ঘটেছে, অনেক ঘটেছে। কিন্তু এই ৯ মাসে যে পরিমাণ আমরা প্রতিদিন দেখেছি, সেরকমটি কি দেখেছি? আমরা আওয়ামী লীগ আমলে যে সমস্ত নারী নির্যাতন আমি এখনই মুখস্থ অন্তত ১০টা বলে দিতে পারবো, কিন্তু সেগুলির ধারাবাহিকতা দেখান আর এখন পরিকল্পিতভাবে সংঘবদ্ধ ভাবে এটি একটা ভীতির পরিবেশ নারীদের জন্য উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করাটাই একটি লক্ষ্য কি মনে হচ্ছে না? আমি সম্পূর্ণ একমত না, সম্পূর্ণ একমত না। আমি বলতে চাই যে আমি দুটো জায়গার কম্প্যারিজন করার মতো যে ডেটাটা আমার কাছে দরকার, সেই ডেটাটা আমার কাছে নেই। প্রথমত, আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলেও প্রচুর ডেটা ম্যানিপুলেটেড হয়েছে, প্রচুর আলাপ আমাদের সামনে আসেনি। পূজার ধর্ষণ বা তনু ধর্ষণ, এটা আওয়ামী লীগ আমলে আমরা দেখে এসেছি। তারপর অন্যান্য আরো এক গাদা কেস, এবং খুব হাইলাইটেড হয়েছে এরকম কেস তো আমাদের সামনে আছে। এর বাইরেও আরো অসংখ্য আছে যেগুলো রিপোর্টেড হয়নি। নারী নির্যাতনের এক ধরনের আমরা স্ট্যাটিস্টিক্স পাই আওয়ামী লীগ আমলে। আমি আসলে ওই কম্প্যারিজনে যেতে চাই না। আমি মনে করি যে এই নারী নির্যাতন বলেন বা যৌন হয়রানি বলেন, এটার এক ধরনের ধারাবাহিকতা আছে। এখন কোন আমলে কতখানি, সেই কম্প্যারিজন করার মতো ডেটা আমার কাছে নাই। আমি যেই জায়গাটা বলতে চাই যে হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের পরে যখন এই নির্যাতনের যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা আমি প্রাথমিকভাবে দেখছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু অবনতি হয়েছে, বাংলাদেশে একটা ম্যাসিভ শিফট হয়েছে আপনার প্রাতিষ্ঠানিকভাবে ম্যাসিভ একটা শিফট হয়েছে, সুতরাং এরকম একটা পরিবেশ তৈরি হওয়ারই কথা। কিন্তু আমার ক্রিটিকের জায়গাটা অন্য, যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এখন সেটাকে কিভাবে ডিল করছে, এটাকে আদৌ ডিল করছে কিনা। এই যে হেফাজত যে 4 দফা একটা দাবি দিলেন নারী সংস্কার কমিশন বাতিল করা নিয়ে, এবং নারী অধিকার কর্মীদেরকে বেশ্যা বলে গালি দিলেন, এই বিষয়ে বাংলাদেশের আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি স্টেপ নিয়েছে, কোনো বক্তব্য দিয়েছে কিনা, সেটাকে কিভাবে তারা ডিল করছে? দুদিন আগে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন, তাকে তার পদ থেকে অব্যাহতি দিতে হলো। রাস্তাঘাটে সারাক্ষণই মেয়েরা বিভিন্ন রকম ভাবে মব লিঞ্চিং এর শিকার হচ্ছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং অন্যান্য আরো বিভিন্ন জায়গায় ধরেন ট্যাগিং এর কালচার, এটা আওয়ামী লীগ আমলে ছিল, এখন সেটা আরো বেড়েছে। যেরকম কোনো মেয়ে যদি পর্দা না করে, মাথায় যদি হিজাব না থাকে, তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার যে প্রক্রিয়া, সেটা এগেন আগেও ছিল, এখনো আছে। প্রশ্ন হচ্ছে এটা ডিল করছে কিভাবে বাংলাদেশ গভর্নমেন্ট, সেটাকে আদৌ কোনোভাবে এড্রেস করছে কিনা, ডিলিং পরে এড্রেস করছে কিনা। বা ধরেন ধর্ম উপদেষ্টার একটা প্রেস ব্রিফিং এ একজন নারী সাংবাদিককে ঢুকতে দেয়া হয়নি, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে ডিল করছে। এবং আমি মৈত্রী যাত্রার ব্যাপারে অফকোর্স আমি খুবই পজিটিভ ছিলাম প্রাথমিকভাবে, এবং আমি মনে করছিলাম যে এটা হওয়া উচিত, কেন হবে না, বরং এটা আরো, আপনি যেভাবে বলেছেন, এটা আরো আগে হওয়া উচিত ছিল।
এত দেরি কেন হলো, এটা আরো আগে হওয়া উচিত ছিল, বাট বেটার লেট দেন নেভার। এটা হয়েছে, ইটস মোস্ট ওয়েলকাম যে আমি অফকোর্স এটার এটার ব্যাপারে খুবই খুবই এক্সট্রিমলি পজিটিভ ছিলাম। বাট এখানে বেশ কিছু ঘটনা এবং বেশ কিছু আহ বেশ কিছু সূত্র আমি যদি বলতে চাই, যে সেই সূত্রগুলির জের ধরে আমার মনে হচ্ছে যে না, আমি এখান থেকে আমার সংহতি প্রত্যাহার করে নিচ্ছি, এবং সেটা আমার ক্রিটিক্যাল অবস্থান। আমি এগেন আরেকবার এটা আমি এটা রিইটারেট করতে চাই যে আমি কোনোভাবে বলতে চাই না আওয়ামী লীগ আমলে মেয়েরা খুব ভালো ছিল এবং হঠাৎ করে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে, এটা আমি কখনোই বলতে চাই না। আমি বলতে চাই আওয়ামী লীগ আমলেও মেয়েরা ঝামেলার মধ্যে ছিলেন, এখনো ঝামেলার মধ্যে আছেন, কিন্তু আওয়ামী লীগ আমলে আম, নারী অধিকার কর্মীরা কাজ করে গেছেন বা তাদের কাজ করার একটা পরিস্থিতি ছিল। এখন নারী অধিকার কর্মীরা যদি এ নিয়ে কথা বলতে যান, তখন তাদেরকে আওয়ামী লীগ দালাল, ফ্যাসিস্ট দালাল ইত্যাদি বলে ট্যাগ করা হচ্ছে। সেটা আমার কাছে খুব প্রবলেম্যাটিক একটা জায়গা। এবং এটা বললাম যে আমি এই নারীর ডাকে মৈত্রী যাত্রা, এটাকে খুব ক্রিটিক্যালি দেখছি এটার বেশ কিছু কার্যক্রমের কারণে। প্রথম থেকে এটা, যখন মে মাসের প্রথম থেকে এই জিনিসটা শুরু হয়েছে, আমি দেখছিলাম মৈত্রী যাত্রার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেটা শুরু হয়েছে সম্ভবত 8ই মে থেকে। আই মাইট বি রং, ডোন্ট কোট মি অন দ্যাট, বাট মে মাসের শুরু থেকে আজকে 15 তারিখ, অর্থাৎ গত 15 দিন ধরে এটার কার্যক্রম চলছে। এবং যে কার্যক্রম চলছে এটা আমার কাছে খুব সন্দেহজনক বলে মনে হয়েছে। তো আমার এখানে এগেন ক্রিটিক্যালি দেখার কয়েকটা পয়েন্ট আছে, তো আমি সেই পয়েন্টগুলি নিয়ে কথা বলবো ডেফিনেটলি। প্লিজ বলুন। কারণ আমার কাছে অনেকগুলো জিনিস অস্পষ্ট। তার মধ্যে একটি হচ্ছে, ধরেন আমি এই আয়োজন, আমার এই আজকের এই শো এর জন্য আয়োজকদের সঙ্গে কথা বলেছি, অন্তত 5 জনের সঙ্গে আমি কথা বলেছি। আপনি যদি চান আমি নাম ধরে ধরে বলতে পারবো, যে যেহেতু অনেকগুলো কনফিউশন আছে, তারা দেরিতে হলেও শুরু করেছে, তাদের একটা ধন্যবাদ পাওয়াই উচিত। যে দেরি হয়েছে, ওই যে লেট বেটার দ্যান নেভার। সো আমি আমি এই নারীর ডাকে মৈত্রী যাত্রার অন্যতম মানে আয়োজক মার্জিয়া প্রভা, তার সঙ্গে আমি নক দিয়েছিলাম। তিনি আমাকে যা বলেছেন, আমি তো আকাশ থেকে পড়েছি। তিনি আমাকে বলেছেন আমি হচ্ছি গিয়ে কি বলে আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন। হ্যাঁ, আওয়ামী লীগের, আমার নিজের পয়সা খরচ করে, নিজের গায়ের রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই চ্যানেল করেছি। আমি চ্যালেঞ্জ মার্জিয়া প্রভার কথা আমি মাঝখান থেকে বলি। মার্জিয়া প্রভা, আমি তো রাগঢাক করে কথা বলি না। মার্জিয়া প্রভা নিজে একজন বড় বাটপার, তো উনি এ কথা বলবেন। এখন আপনি প্রোপাগান্ডা মেশিনই যদি হন, লেটস সে আপনি আওয়ামী লীগ এবং আপনি প্রোপাগান্ডাই করেন, তো প্রোপাগান্ডা যখন করছেন তখন উনি তো এসে আসলে প্রোপাগান্ডাটা ভাঙতে পারেন। ওনাকে দাওয়াত দেওয়ার অর্থই হচ্ছে যে আপনি যেই প্রোপাগান্ডাগুলি করছেন সেটা উনি ডিবাঙ্ক করতে পারেন। উনি করবেন না, কারণ উনি প্রথমত আমাকে ভয় পান, এবং দ্বিতীয়ত উনি আমাকে বলবেন যে আমাকে গুরুত্ব দেন না। আম, কারণ আমি তো আসলে কেউ না, ওনাদের মতো মাঠ পর্যায়ে তো আমি আসলে কাজ করি না, উইচ ইজ ট্রু। আহ তো সেটার একটা জিনিস। এবং ওনার বাটপাড়ির খবর তো আমার কাছে আছে, আমি তো ওনাকে আজকে চিনি না। উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঝামেলার মধ্যে পড়েন, সেই ঝামেলা থেকে আমিও অনেকবার ওনাকে উদ্ধার করেছি। আওয়ামী লীগের বিভিন্ন আহ আহ, নারী অধিকার কর্মীরা যারা আছেন, তারাও মার্জিয়া প্রভাকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে। সেই আমল নামা ধরেন আমরা ওদিকে না গেলাম, তো মার্জিয়া প্রভা বসতে চাবেন না, সেই সাহস ওনার হবে না, এটা আমি জানি। আচ্ছা নাদিয়া, এটাতে আমি একটা আশ্চর্য জিনিস হওয়ার বলি। আমি জাস্ট উনি আমাকে যে মেসেজ লিখেছেন, আমি শুধু একটা জিনিস পড়ে শুনে, উনি আমাকে বলেছেন আমার যদি প্যাকাটুকার ধান্দা না থাকে, তাহলে সাহস থাকলে যেন আমি পড়ে শুনাই। হ্যাঁ, আমি আমি অত্যন্ত সাহসী মানুষ এবং অত্যন্ত সৎ মানুষ, যে কারণে এই পৃথিবীর কাউকে আমি পরোয়া করি না, কারোর কাছে আমার মাথা কোনোদিনও বেচিও না। সুতরাং তিনি যেটি বলেছেন আমি বলে দিচ্ছি, তিনি এটা আমাকে আমার শোয়ে বলতে বলেছেন। এইটাও আমি তাকে বলেছি, আপনি যে আমার শোয়ে অংশগ্রহণ করবেন না, আপনারা যে, এবং সবাইকে না করে দিয়েছে, তাদের সংগঠনের কেউ এই অনুষ্ঠানে যেন অংশগ্রহণ না করে। হ্যাঁ, সেটির একটা প্রেক্ষাপট আছে, আমি সেটি বলবো। কিন্তু তো আমি বললাম তাহলে আমাকে বলতে হবে, যে আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম কিন্তু আপনারা আসতে অস্বীকার জানিয়েছেন।
তখন উনি আমাকে লিখেছেন, হ্যাঁ এইটাও বললেন, মার্জিয়া প্রভা বলছে গণহত্যাকারীর পক্ষে কোনো দলের স্টেট এখানে নেই যে নিজুম মজুমদারের সাথে বসবে, সাহস থাকলে বলেন, টেকাটুকার ধান্দা না থাকলে বলেন, দেখি কত বড় মানবাধিকার কর্মী আপনি। সরি, আমি কোনো মানবাধিকার কর্মী নই, আমি একজন সাংবাদিক এবং পেশাদার সাংবাদিক। তার সংকটটি, তাদের সমস্যাটি কি হয়েছে আপনি বলছেন না যে ওনারা ভয় পান, ওনারা বসতে চান না, ওনাদের সৎসাহস থাকলে তো ওনারা এসে বলতেন যে আমরা এই উদ্দেশ্য, এই কারণে আমরা এই আয়োজনটি করছি, রাইট? এখন ওনারা কি ভয় পান? আমি কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম যে জুলাই কি দিল, জুলাই কি নিল, এই শিরোনামে একটা আয়োজন করেছিলাম, যেখানে আমার অতিথি ছিলেন আমার শিক্ষক শ্রদ্ধেয় আনু মোহাম্মদ। তো আনু মোহাম্মদ তিনি কিন্তু জানতেন, তাকে কিন্তু আমি বলেছি যে নিজুম মজুমদার থাকবেন তার সঙ্গে আমার অতিথি, এবং স্যার কিন্তু কোনো আপত্তি জানাননি। এমনকি আমি নিয়ম অনুযায়ী কি করি, আমার শো শেষ করার পরে আমি গেস্টকে ফোন দিই, যেমন আমার এই অনুষ্ঠানের পরে আমি আপনাকে ফোন দিব, আমি সাধারণত লাইভ শো যেহেতু করি, ফলে আমি আমার গেস্টের পরে আমি গিয়ে আবার জিজ্ঞেস করি সবগুলি, মানে সবকিছু ঠিকঠাক ছিল কিনা, হ্যাঁ, তার কোথাও কোনো অবজারভেশন আছে কিনা, এটা একটা একটা কালচার, একটা 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 সোশ্যাল একটা নর্মস, রাইট? সো আমি আমার শো শেষ করার পরে আনু স্যারকে আমি ফোন দিয়েছি যে স্যার সবকিছু ঠিকঠাক ছিল, স্যার বলছেন ওকে সব ঠিকঠাক ছিল। এখন আমার নামে তারা বিভিন্ন রটনা রটাচ্ছে যে আমি স্যারকে, আনু মোহাম্মদকে ট্র্যাপ করে এনেছি, আমি স্যার জানতেন না আনু মোহাম্মদকে, তিনি আমাকে লিখেছেন যে আনু মোহাম্মদ না হয় জানতেন না নিজুম মজুমদারকে, হ্যাঁ আমি তো জানতাম। এটা কি আমার দায়িত্ব স্যারকে জানানো আর নিজুম মজুমদার আওয়ামী লীগ করে কি করে না? স্যার আমি এখানে আরেকটা কথাও বলতে চাই, নিঝুম মজুমদার ধরেন একদম ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট দালাল ধরেন, তার সাথে আপনার আলোচনায় বসতে সমস্যা কোথায়? আলোচনায় বসতে তো আপনার, আমি দেখেন আমরা যখন সম্পত্তিতে, নাদিয়া সমস্যা তো এখানটাতেই যে আপনি তো তার যুক্তি খণ্ডন করতে পারেন না, তারা সাহস পায় না এই কারণে, কারণ তারা নৈতিকভাবে দুর্বল, তারা জানে তারা একটা ষড়যন্ত্রের অংশীদার, তারা জানে যে সমস্ত যুক্তিগুলো, যে সমস্ত আর্গুমেন্ট আসে সেগুলো ফেস করার মতো সাহস তাদের নেই। আমি তাকে বলেছি, আমি যদি আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হয়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী জামাত, রাইট? আপনারা তো তাদের সমর্থনে যে সরকার, তাদের জন্য আপনারা সব কাজ আয়োজন সবকিছু আপনারা করছেন, সবচেয়ে বড় দোষর এই সরকারের সবচেয়ে বড় দোষর জামাত, রাইট? সেই জামাত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাকারী, তাদের ব্যাপারে আপনারা টু শব্দটি করেন না, তাদের নিয়ে আপনাদের কোনো বদারেশন নাই। আর আওয়ামী লীগ আমলে 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, যত মানুষই মারা যাক না কেন, সেটার তুলনায় 30 লাখ কি বেশি কিছু? আপনারা তো সেই গণহত্যা নিয়ে কথা বলেন না, কারণ তাদের নৈতিকতা বড় দুর্বল, তারা ফেস করতে পারে না। আপনার কাছে কি মনে হয়? আমি একই সাথে এটা আপনার কথার কিছু অংশ আমি একসেপ্ট করি, সবটা না। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে এবং ধরেন জুলাই আমলে যেই যেই ম্যাসাকার আওয়ামী লীগ চালিয়েছে, আহ, সেটা আসলে কোনো রকম ভাবে জাস্টিফাই করার আসলে কোনো জায়গা নাই। আমি জুলাই অভ্যুত্থানের ফুটেজ যেগুলো, যেগুলো যদি ফেক না হয়ে থাকে, আমার চোখের সামনে বেশ কিছু ফুটেজ দেখা, যেটা দেখার পরে আমি কোনো রকম ভাবেই মনে করি না যে আওয়ামী লীগের এই কাজগুলো করার লেজিটিমেসি আছে, একদম জিরো লেজিটিমেসি। আর সেটার সাথে আমি ওয়েরবাটাউজম, মানে আমি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে শহীদ হয়েছেন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, সেটা আমি কোনো রকম ভাবে এক জায়গায় আনতে চাই না। দুটো ডিফারেন্ট, দুটো কনসেপ্ট এবং দুটো ডিফারেন্ট কনটেক্সট। সেই দুটো জায়গা আমি কখনোই বলতে চাই না যে জামাত মাফ চায় না কেন, পাকিস্তান মাফ চায় না কেন, আওয়ামী লীগ চায় না কেন, ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা করেছে, সেই কাজটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ এবং সেটাকে কোনো রকম ভাবে জাস্টিফাই করার কোনো জায়গা নাই। এখন আম, আপনি যে কথাটা বলছেন যে জামাতের সাথে আতাত, হ্যাঁ, বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান যখন হলো, তখন জামাত এটার একটা স্টেক হোল্ডার হয়ে গেছে। এখন ধরেন একজনের বাড়িতে আগুন লাগলে 5 জন এসে আলু সেখানে পোড়াবেই, এটা এটা নর্মাল রেগুলার একটা জায়গা। সো এখন ধরেন ছাত্ররা এটার মধ্যে ইনভলভ ছিলেন, সেখানে এক গাদা মানুষ এসে উপস্থিত হয়েছেন, শিবিরের লোকজন এসে উপস্থিত হয়েছেন। আম, তো মার্সেনারি জুলাই জুলুমের একতরফা
ফুটেজ দেখে না দিয়ে ইমোশনাল হয়ে গিয়েছেন, মার্সেনারিজ আপনাদের হত্যা করলেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি ডিস্ট্রাক্টেড হইতে চাই না এই মুহূর্তে। ইমোশনাল না হওয়ার কিছু নাই, যদি আমি ইমোশনাল হইও সেটা খুব সাধারণ হিউম্যান এক্সপ্রেশন। একটা চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, আমার তো এখানে আনন্দিত হওয়ার কিছু নাই, সে আমার ধরেন শত্রুই। এখানে আমার এখানে কোনোভাবে বলার জায়গা নাই যে কাজটা করছে খুব ভালো কাজ করছে। এগেন আমার এখানে জাস্টিফিকেশনের, এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে মানুষ মারা গেছেন, যে কজন মানুষ মারা গেছেন, এটা জাস্টিফাই করার কিছু নাই, না কিন্তু না, আমি আমি আপনার সঙ্গে একদম আমি একমত। আসছি আমি আসছি যে দেখেন, আপনি যখন বলছেন আনু মোহাম্মদকে ট্র্যাপ করে, আনু মোহাম্মদ কি বাচ্চা? আনু মোহাম্মদ কি ঘাস খান? আপনি ওনাকে ট্র্যাপ কিভাবে করবেন? উনি কি রাজনীতি জানেন না? আনু মোহাম্মদ যদি নিঝুম মজুমদারের সাথে এসে উপস্থিত হন আপনার টক শোতে, সেক্ষেত্রে সমস্যা কি? আমি ধরেন জানি আপনি যুদ্ধাপরাধী, আমি জানি আপনি চিহ্নিত রাজাকার, আমার আপনার সাথে বসতে সমস্যা কোথায়? আমার আপনার সাথে কথা বলতে সমস্যা কোথায়? আমরা ইভেন যখন সম্পত্তিতে নারীর সমান অধিকার নিয়ে কথা বলছি, আমি আম, আমার বন্ধুদেরকে বলছিলাম যে মামুনুল হককে বলেন আপনারা, হেফাজতের মামুনুল হক, আমি তার সাথে বসবো, দরকার হলে বড় জামা কাপড় পরেই বসবো, অসুবিধা নাই, ওনার ওনার ক্রাইটেরিয়া মেনটেন করে বসবো, কিন্তু আসুক উনি, কেন আমি বলবো যে হেফাজত আমি ওর সাথে আলোচনায় বসবো না, নিঝুম মজুমদার ফ্যাসিস্টের দালাল আমি ওর সাথে আলোচনায় বসবো না? আপনি যদি মনে করেন যে ইউ আর রাইট, তাহলে আপনার ভয় পাওয়ার কি আছে? নিঝুম মজুমদার কেন, নিঝুম মজুমদারের বাপ আসলেও তো আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনি ভয় পাবেন কেন? মার্জিয়া প্রভার ভয় ওনারা পাওয়ার জায়গাটা কোথায়? আনু মোহাম্মদকে কিভাবে যে তিরস্কার করছেন, হ্যাঁ, কেউ আনু মোহাম্মদকে আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছেন, কেউ বলছেন যে উনি ওনার বয়স হয়ে গেছেন, কেউ বলছেন আমি সুলতানা রহমান ওনাকে ট্রাপে ফেলেছি। এইসব বাচ্চাদের মতো কথাবার্তা, এরা কিভাবে রাজনীতি করে আমি আমার কোনো আইডিয়া নেই। ওনাদের এনিওয়ে, মার্জিয়া প্রভাদের আলাপ আপনি বাদ দেন, মার্জিয়া প্রভা নিজে একজন বাটপার, আমি প্রকাশ্যে লাইভে বলছি এবং খুব চিন্তা ভাবনা করে বলছি। আমি জানি মার্জিয়া প্রভা কি জিনিস, কই কি করেন না করেন, ওনার বিষয় আমি জানি, ওইদিকে যাচ্ছি না, উনি আসবেন না। যে আমি কারণ হাইড করার জিনিস যখন মানুষের থাকে, তখন মানুষ বলে যে না, ওর সাথে আমি আলোচনায় বসি না, শি ইজ টু লিটল ফর মি। আমি মাঠ পর্যায়ে রাজনীতি করি, আমি 50 বছর আগের থেকে এইসব কাজ করে আসছি, হুইজ নাদিয়া ইসলাম, হু দা ফাক ইজ শি? এই হচ্ছে তাদের বক্তব্য। তো লেট দেম বি। আমার জি, দেখেন, আজকে আপনার এখানে তারা আসার জন্য আমাকে নিজেকে ফ্যাসিস্টের দালাল শুনতে হবে? আই ডোন্ট গিভ আ ফ্লাইং ফাক অ্যাবাউট ইট। আপনি আমাকে ফ্যাসিস্ট বলেন, আওয়ামী লীগের পাচাটা বলেন, যা কিছু বলেন, আমি জানি আমি কোন জায়গায় রাজনীতি করে আসছি, কবে থেকে আমি অ্যান্টি আওয়ামী লীগ, কোন কোন অবস্থান আমার ছিল। আমি আজকের দিন পর্যন্ত এক পয়সা, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না কারো কাছে কোনো 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 সুরের বাচ্চা এসে বলতে পারবে না যে আমি তার কাছ থেকে এক পয়সা খাইছি। আমার লেখার জন্য আমি এক পয়সা নেই না। মার্জিয়া প্রভার মতো বাটপার তো আমি না। সুতরাং মার্জিয়া প্রভা আসবেন না। মার্জিয়া প্রভা শুধু না, এই দলের একজনও আসবেন না। কেন আসবেন না তার কারণ তো আমি জানি। এইটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল অবস্থান, যে কেন আমি মৈত্রী যাত্রার এগেনস্টে, মৈত্রী যাত্রাকে সম্পূর্ণ শুভকামনা জানিয়ে কেন আমি এই জায়গার এগেনস্টে, আমি ক্রিটিক্যালি আমি এই জায়গা মৈত্রী যাত্রাকে ক্রিটিক করছি কেন, সেটার তো আমার কারণ আছে। প্রথম জিনিস হচ্ছে, আমার প্রথম পয়েন্টই হচ্ছে এটা, যে এরা এই সমস্ত বিষয় নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? আপনি একটা প্রসেশন করতে যাচ্ছেন, বাংলাদেশের সর্বস্তরের নারীদের নিয়ে আপনি একটা প্রসেশন করবেন, ভালো কথা। আপনি বলছেন যে বাংলাদেশের সকল পেশার, সকল ধরনের, সকল আর্থসামাজিক শ্রেণীর, সর্বস্তরের নারীরা, আজাইরা কথাবার্তার তো আপনাদের শেষ নাই। প্রথম জিনিস হচ্ছে আপনারা কমিটি ঘোষণা করেন নাই। আপনাদের একটা ফেসবুক গ্রুপ, যেই ফেসবুক গ্রুপে আপনাদের কয়েকটা পোস্টার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। আপনাদের আয়োজক কারা? আপনি বলছেন অর্গানিক ভাবে তৈরি করা। ভাই আমরা কি ঘাস খাই? অর্গানিক তৈরি করা, অর্গানিক ভাবে তৈরি করা, এটা অর্গানিক ভাবে তৈরি করা হয়? আর ধরেন অর্গানিক ভাবে তৈরি হলো, তারা কোথায়? কারা আছে এই কমিটিতে? কারা এটার পেছনে আপনার বুদ্ধি দিচ্ছে? কারা এটার পেছনে ফান্ডিং দিচ্ছে? আপনি বলছেন এটার কোনো ফান্ডিং নাই। আপনি ফান্ডিং নাই, আজকে দেখছি হচ্ছে দৃক তার স্পন্সর। বলবেন যে দৃক সংহতি জানিয়েছে, আমি তো জানি দৃক শুধু সংহতি না, দৃক এখানে স্পন্সর করছে। আপনি এটার কোনো ইনফরমেশন মানুষকে দিচ্ছেন না, এটার কোনো ডকুমেন্টেশন নাই, আপনি চাঁদা তুলতেছেন, বলছেন 2 সপ্তাহ পর টাকা দিবেন। ভাই আপনি আমাকে বলতে হবে তো আমার টাকা কোথায় যাচ্ছে। আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, কালকে যায় আমি দেখবো যে সেই টাকা আরেক জায়গায় উপস্থিত হয়েছে, সেই জিনিস তো হবে না। এখানে কোনো রকম কোনো স্বচ্ছতা নাই।
প্রথম প্রথম জায়গায় এত দূর যে স্বচ্ছতা কেন থাকবে না? আপনারা কি শিবিরের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেন যে আপনারা আপনাদের জানাবেন না, আপনাদের কমিটি মেম্বারদের নাম জানাবেন? কেন কমিটি মেম্বারদের আপনি নাম জানাবেন না? আপনি বলছেন যে এখানে এখানে কোনো অর্গানাইজেশন যুক্ত না। আমি জানি এখানে অর্গানাইজেশন যুক্ত, আমি জানি এখানে ইন্টারন্যাশনাল এনজিওর একগাদা ফান্ডিং আছে। আপনি যে কাজটা করছেন এই কাজটা হচ্ছে বাংলাদেশের আহ 5টা আপনি এলিট নারী নারী অধিকার সংস্থার সাথে আপনি কানেক্টেড হয়েছেন এবং আপনি দেখাচ্ছেন বাংলাদেশের সকল নারীর এখানে রিপ্রেজেন্টেশন আছে। কোথায় রিপ্রেজেন্টেশন আছে? আপনি 51 জনের আজকে প্রেস ব্রিফিং দিলেন, আপনি 51 জনের একটা দল, সেই 51 জন কোন বালছাল আপনি আমাকে বলেন যে কারা এরা? ছাত্র ইউনিয়ন, সিপিবি এগুলি সহ কোন জায়গার কোন তীরন্দাজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে 51 জনের যে অর্গানাইজেশন, 51টা অর্গানাইজেশন, এখানে আপনি কোনো বিএনপি কে দেখেন? বিএনপি এই অর্গানাইজেশনে আছে, এই 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 প্রসেশনে যুক্ত? আপনি দেখেন এনসিপি এটার সাথে যুক্ত? এনসিপি নিজে এটার সাথে যুক্ত কিনা আপনি আমাকে বলেন। কারা যুক্ত এখানে? আপনি আপনার আলাপের কোথাও কোনো আলাপের কোথাও কোনো মা বাপ নাই। আপনি বলছেন যে আপনি একটা কমপ্লিট অর্গানিক ভাবে প্রতিষ্ঠা হওয়া একটা একটা আন্দোলন বা একটা প্রসেশন আপনারা সমাবেশ আপনারা চালাবেন, মোটেও সেটা না। এখানে একগাদা স্টেক হোল্ডার আছে এবং সেই স্টেক হোল্ডার গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও, কারণ আগামী 20 বছরের ফান্ডিং আপনারা জোগাড় করবেন, এটা হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য। আগামী 20 বছর ফান্ডিং জোগাড় করার জন্য আপনারা বাংলাদেশের মেয়েদেরকে ইউজ করছেন এবং এটা গভর্নমেন্ট ব্যাকড। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, যে কোথায় আলো আয়োজকদের কোনো নাম নাই, সবকিছু নিয়ে খুব হাস 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 বিষয় আসে। এটা একদম কমপ্লিটলি আই ওয়াশ দেয়া, গভর্নমেন্ট ব্যাকড ইন্টারন্যাশনাল এনজিও অর্গানাইজেশন সব এক জায়গায় আসছি। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি বলছেন আপনি ঐক্য করছেন, মৈত্রী করছেন। কার সাথে কার মৈত্রী হয়? কার সঙ্গে মৈত্রী হচ্ছে? আপনি এখানে ক্লজ লিখে দিচ্ছেন যে অমুকে আসতে পারবে না, তমুকে আসতে পারবে না। এই নারী বিদ্বেষী এগুলোর সাথে যদি নারী বিদ্বেষী কোনো স্ট্যান্ড থাকে, বাংলাদেশের সব অর্গানাইজেশন নারী বিদ্বেষী। বাংলাদেশের কোন অর্গানাইজেশনের নারী নারী বিষয়ে ইস্যু ক্লিয়ার? 1। 2 নাম্বার বিষয় হচ্ছে যদি সেটা হয় যে ফ্যাসিস্টদের দোসর আমাদের সাথে থাকতে পারবে না, ভাই আপনারাই তো প্রথমেই বাদ। ফ্যাসিস্টদের দোসর বলতে আপনারা কাকে বোঝান? সামিনা লুৎফা আওয়ামী লীগের একদম 100% সুবিধাভোগী। উনি উনি কিভাবে শুক্র শুক্র 8 দিন বিপ্লবী হইলেন? সেটা পয়সা খাইতে পারেন নাই, এই কারণে উনি বিপ্লবী হয়েছেন। পয়সা না খাইতে পারার দুঃখে উনি বিপ্লবী হয়েছেন। আমি কি জানি না যে উনার, আপনি বলেন যে আওয়ামী লীগ নাম দিয়ে আমি অমুককে নিব না, তমুককে নিব না। জিয়া প্রভা ছাত্র ফ্রন্টের মেয়ে। তো তারপর জলি তালুকদার, সিপিবি। সিপিবি তো আওয়ামী লীগের বি টিম। উদিচি আছে এটার সাথে, উদিচি কি আওয়ামী লীগের বি টিম না? আপনি আবার কথার কোনো মা বাপ নাই। একবার বলছেন যে নারী বিদ্বেষী কোনো সংগঠনের সাথে আপনি যুক্ত হবেন না, তারপর নারী বিদ্বেষী সংগঠনের তাহলে তালিকাটা দেন। নারী বিদ্বেষী সংগঠন কারা, বা নারী বিদ্বেষ বলতে আপনি আসলে কি বোঝান? নারী ইস্যু কি? সেটা তো একটা খুব অ্যাম্বিগুয়াস জায়গা। নারী ইস্যু কাকে বলে? 2, যাদের সঙ্গে ইনভলভ তারা তো সবাই আওয়ামী লীগের সুবিধাভোগী টু সাম এক্সটেন্ট। এই যে গীতিয়ারা নাসরিন, আওয়ামী লীগ আমল থেকেই তো সে অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করুক। গীতিয়ারা গীতিয়ারা তো আওয়ামী আমল থেকে সব এনজিও অর্গানাইজেশন গুলোর সঙ্গে মিডিয়া মনিটরিং নাম দিয়ে যুক্ত। এখানে কয়েক লক্ষ টাকা উনি এদিক ওদিক করছেন। এখন উনি শুক্র শুক্র 8 দিন উনি আরেকজন সামিনা লুৎফা বিপ্লবী হয়েছেন নতুন নতুন। আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ দিয়ে, এটা এটা কোনো আওয়ামী লীগ বাদ দেওয়ার সংস্থা না। এই যে অর্গানাইজেশন নারীর নারীর ডাকে মৈত্রী যাত্রা, এটা কিছু সিলেক্টেড নারীবাদীদের সংগঠন যারা ফান্ড কালেক্ট করার জন্য ফর নেক্সট 20 years তারা এই কাজটা করছেন এবং তারা বলছেন এখানে তৃণমূল একজন নারী আছে। এখানে তৃণমূল পর্যায়ে কে আছে আপনি আমাকে বলেন? বাংলাদেশে যে পুরনো নারীবাদী যে অর্গানাইজেশন গুলো তার মধ্যে কে আছে এখানে? আমি মোশাররফা মিশু আপাকে দেখলাম, শুধুমাত্র তাকেই চিনতে পারলাম, আর কাউকে চিনতে পারিনি। ওরকম একজন দুইজন টোকেন আছে আর কি, দুই দুই একজন আছে, কিন্তু আপনি তৃণমূল পর্যায়ে বলেন বাংলাদেশের পুরনো যেই প্রতিষ্ঠিত নারী অধিকার অর্গানাইজেশন গুলো আছে তা কেউ এটার সাথে নাই। আছে যে কথা সেটা ইন্টারন্যাশনাল এনজিও অর্গানাইজেশন এবং সিলেক্টেড এনজিও অর্গানাইজেশন, সব এনজিও অর্গানাইজেশন না।
এই কাজটাই তারা করছেন। এবং এক ধরনের এখানে মেয়েদেরকে বলছে যে ও আচ্ছা আমরা খুব বাংলাদেশে একটা বিশাল বড় কাজ করে ফেলছি, নট নেসেসারিলি বাসে করে মেয়ে নিয়ে আসছি, খবর তো পাওয়াই যায় তাই না? বাসে তা কোথাও কোনো সমস্যা নেই, ধরেন হেফাজত বাসে করে মাদ্রাসার ছেলে নিয়ে আসি, আমরাও নিয়ে আসলাম, এই শোডাউন জরুরি, ফাইন। কিন্তু আপনি বলেন, এটা আমার থার্ড পয়েন্ট, আপনি যে এই যে আন্দোলনটা করছেন, এই আন্দোলনের ভাষা দেখেন, কি কুসুম কুসুম আলাপ, মাতৃত্বকালীন ছুটি, আচ্ছা আরে আজকে মাতৃত্বকালীন ছুটি। জি নাদিয়া, আমি আপনার কাছে আবার ফিরবো। আরিফ জেপ্তিক অনেকক্ষণ হয়েছে জয়েন করেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরিফ জেপ্তিক। আপনি জানেন যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, আমরা বলছিলাম যে এটি আসলে অনেক আগেই হওয়া উচিত ছিল। গত 9 মাসে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যে বিভৎসতা ঘটেছে, এটি আরো আগে হওয়ার কথা ছিল। যে অভিযোগটি আমরা শুনতে পাই সেটি হচ্ছে গিয়ে আসলে দৃষ্টিটি ভিন্ন দিকে নেয়ার জন্য, কারণ আপনারা জানেন মানুষ এখন করিডোর নিয়ে চিন্তা করছে যে আমার দেশটি আছে কিনা, সেটি থাকবে কিনা, আমার দেশের অলরেডি মিয়ানমার সীমান্ত অন্যদের দখলে চলে গেছে, চট্টগ্রাম পোর্ট বিদেশিদের দেয়া হচ্ছে। এই সব জায়গাগুলো যাতে করে মানুষের নজর না থাকে, অন্যদিকে যাতে নজর থাকে। আপনি জানেন এই যে এই সরকার শুরু থেকেই এত রকমের অ্যানার্কি ঘটনা ঘটছে যে আসলে কি কোথা থেকে কি ঘটছে আপনি ট্রাকই রাখতে পারবেন না। বলা হচ্ছে যে এই 9 মাস পরে এই আয়োজনটি করা হচ্ছে আসলে ওই আসল উদ্দেশ্যগুলোকে, যাতে ইউনূস সরকার খুব সুন্দর করে ওইদিকে মানুষের নজর না যায়, কোথা থেকে করিডোর দিচ্ছে, কোথায় কোন বন্দর কাদেরকে দিয়ে দিল, হ্যাঁ কোথায় কি ঘাঁটি বানানো হলো, এগুলি যাতে মানুষের চোখে না যায়। সেজন্যই এখন এই যে নারী সংগঠনের নামে আজকে 51টি সংগঠনের ঘোষণা করা হয়েছে। আমি প্রেস কনফারেন্সটিও শুনলাম, সেখানে তারা বারবার করে অন্তত 100 বার বলেছে যে নারী নির্যাতনের ঘটনাগুলো কে ঘটিয়েছে, মব ঘটিয়েছে। আরে মব কারা? এই মব তো আকাশ থেকে নাজিল হয়নি। আপনি তৌহিদি জনতার নাম দিয়ে, হ্যাঁ আপনি তৌহিদি জনতার নাম দিয়ে মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। আপনি এই প্রেস কনফারেন্সে সরকারের বিরুদ্ধে একটি বারও কথা উচ্চারণ করা হয়নি। সরকারের পৃষ্ঠপোষকতায় যে এই মব, যাদেরকে মব, আমি তাদেরকে মব বলতে রাজি নই, কারণ তারা জঙ্গি। পরিকল্পিতভাবে নারীদেরকে হেয় করার জন্য, নারীদেরকে ঘরে ঢোকানোর জন্য, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্যই যে এগুলো পরিকল্পিতভাবে নারী সমাজের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়েছে। এই বিষয়ে তাদের মুখে একটি কথাও শুনলাম না, তারা সরকারের একটি সমালোচনাও করলো না। যেমনটি জুলাইয়ের আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে সামনে এক শ্রেণীর মানুষজন, তাদের পেছনে জামাত, শিবির, যত ইসলামিক জঙ্গিরা আছে তারা যেমন কাজ করেছে, ঠিক এমনি এখন সামনে মোশরেফা মিশুদের মতো একটা লেবাস আমরা দেখতে পাই, পেছনে রয়েছে অন্য কিছু, যাদের উদ্দেশ্য সরকারকে মাঠে প্রোটেক্ট করা। আপনার মন্তব্যটি কি আরিফ জেপ্তিক? হ্যাঁ সরি, প্রথম কথা হচ্ছে নাদিয়া এত চমৎকার করে বলেন, আমি আসলে অনেকক্ষণ ধরে শুনছিলাম এবং ভাবছিলাম যে মূল কথাগুলো আসলে বলা হয়ে গিয়েছে, এটা খুব ভালো হয়েছে। যাই হোক, আমি একটা জায়গায় আপনার সাথে দ্বিমত দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে, এটা অনেকেই বলছেন যে প্রায়োরিটি থেকে দৃষ্টি সরানোর জন্য আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে বন্দর দখল হয়ে যাচ্ছে বা অন্যান্য জায়গাগুলো। আমি এটার সাথে একমত না। নারী ইস্যুকেও আপনাকে কিন্তু নাম্বার 1 প্রায়োরিটিতে এখন রাখতে হবে, এখন না সবসময় রাখতে হবে। একটু আপনি ভুল বুঝেন না, আমরা এই ব্যাপারে আমি বুঝতে পেরেছি যে এই আন্দোলনটা এতদিন ধরে হচ্ছে না কেন। হ্যাঁ, আন্দোলনটা এই ব্যাপারে একমত আমরা, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। না, সেটা নাও হতে, মানে আপনি দেশের এখন যে পরিস্থিতি, আসলে এটা তো আপনাকে মানতেই হবে যে যখন একটা দীর্ঘ সময়কালীন একটা সরকার থাকে, তারপরে যখন তারা চলে যায়, তাদের একটা সুবিধাভোগী বা তাদের সেট করা একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, যেটাকে পুরোটা উলট পালট করা হয়। যখন করা হয়, এই সুযোগে অনেকেই অনেক ধরনের সুযোগ নেয়। অনেকে গিয়ে সচিবালয়ে দালালি করে তার নিজের লোক ঢোকায়, অনেকে ব্যবসা করার চেষ্টা করে, অনেকে দখলবাজি করবে, এবং ইটস এ ক্যাওস। এবং একটা সময় লোকজন বুঝে যে যত ক্যাওস করতে পারবে সে তত ভালো জায়গায় থাকবে। এটা যখন বুঝতে পারে তখন ক্যাওস গুলো তৈরি হয়। কিন্তু এর মানে এই নয় যে আপনি এই মুহূর্তের যে নারী ইস্যুটা যেটা আছে, এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে গেছে আরো এই কারণে, কারণ আমরা বাস্তবতা মেনে নিতে হবে, এই সরকার যেটাকে হয়তো আমি ধরে নিচ্ছি যে গোটা বাংলাদেশের বিভিন্ন ধরনের সেগমেন্ট থেকে লোকজন আন্দোলন করে এনে এখানে বসিয়েছেন বা সকলের সমর্থন আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা একটা ফার রাইটিস্ট গভর্নমেন্ট এবং ফার রাইট
যারা আছে তারাই এই সরকারকে চালাচ্ছে। যখন ফার রাইট উগ্রবাদীরা এখানে আসবে তখন হচ্ছে কি রাষ্ট্রীয় একটা মদদের জায়গা তৈরি হচ্ছে। রাষ্ট্রীয় মদদের জায়গা তৈরি হলে প্রথমে ভালনারেবল শ্রেণী যারা আছে তাদের উপর আক্রমণ হবে, এবং এটাই খুব স্বাভাবিক হয়েছে, নারীদের উপরে আক্রমণ হয়েছে। আপনি দেখেছেন যে বিশাল সমাবেশ হয়েছে, বিশাল হেফাজতের একটা বিশাল সমাবেশ হয়েছে, এবং এই সমাবেশ থেকে অশ্লীল ভাষা গালাগালি করা হচ্ছে, এবং এখন যাদেরকে কিংস পার্টি বলা হয় সেই কিংস পার্টির নেতারাও এখানে ছিলেন, এবং এক ধরনের কি বলা যায় রাজনৈতিক অবস্থান তারা ঘোষণা করেছেন নারীদের বিরুদ্ধে। তখন খুব স্বাভাবিকভাবেই নারীদের পক্ষে আওয়াজ তোলা, শক্তি তোলা, এটা আমাদের সকলের দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, মানে যে কোনো সুস্থ মানুষের দায়িত্ব হচ্ছে এই জায়গাটা তৈরি করা। এখানে কোনো সমস্যা না। প্রশ্নের যে জায়গাগুলো তৈরি হয়েছিল বা তৈরি হয়েছে এখানের মধ্যে হচ্ছে কি কিছু চিহ্নিত ফর্মুলা আছে, এই ফর্মুলাতে হয়তো আমি আপনি ভুল করেও যাইতে পারি, কিন্তু গেলে লোকজন ভাববে যে আপনি ওই ফর্মুলার অংশ। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। যখন হঠাৎ করে এই অভ্যুত্থান শেষ হলো, আন্দোলন শেষ হলো, তিতুমির কলেজের একটা ছেলে খুব শক্তভাবে বলা শুরু করলো যে আমরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করে দেবো, আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না, হুইচ ইজ ফাইন। এক সপ্তাহ পরে যখন ছাত্র শিবিরের কমিটি অনুমোদন হওয়ার শুরু হলো, প্রকাশ্যে আসা শুরু হলো, দেখা গেল এই ছেলে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি। আমি বুঝাতে পারছি আপনাকে? তারা একটা পর্যায়ে তারা নির্দলীয় হয়ে যায়, একটা পর্যায়ে তাদের দলে চলে আসে। এই কারণে যখন আপনি এক ধরনের নির্দলীয় নিরপেক্ষ জায়গাটা তৈরি হয় তখন আপনাকে প্রশ্ন করা উচিত যে কারা এটার পিছনে আছে। আপনি একটু আগে যেটা বলেছেন যে অনেকগুলো সংগঠন রিপোর্টার্স ইউনিটিতে করে, ওনারা কিন্তু আয়োজক না। আমি খুব কুইক যেটা নিউজটা দেখলাম, ওনারা সংহতি জানিয়েছেন। বিষয়টা হচ্ছে সকলেই সংহতি জানাচ্ছেন, তাহলে আয়োজক কারা? এই প্রশ্নগুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে এই কনফিউশনটা তৈরি হয়েছে। কারণ যদি সংহতি হয় জিনিসটা কি দাঁড়াচ্ছে, ধরেন আজকে আপনার এই শোতে আমি বলছি যে আমি আলোচক হিসেবে যাব, নাদিয়া বলছেন আলোচক হিসেবে আসবেন, আপনিও বলছেন আলোচক হিসেবে আসবেন, তাহলে কিন্তু দর্শক চিন্তা করবেন সবাই এখানে আলোচক হিসেবে যদি এসে থাকেন তাহলে শোটা আসলে কার। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে না, শোটা কে করছেন, সুলতানা করছেন, ওকে এখানে নাদিয়া আসবেন, আচ্ছা আমি যাব, তাহলে সকলের পক্ষে বোঝার সুবিধা হয় যে আমার একটা সংহতি দিলাম আপনাকে, আপনার শোতে আসলাম, বাট এটা হোস্ট আপনি, এটার দায় দায়িত্ব আপনার, আপনার পরিকল্পনা। তো এই জায়গাগুলো বোধহয় একটু যদি পরিষ্কার হতো তাহলে এই যে কনফিউশন এটা তৈরি হতো না আর কি। এটা হচ্ছে আমার অবজারভেশন। জি, এই যে 51টি সংগঠন দেখলাম, আপনি নাদিয়া ঠিকই বলছিলেন যে এরা বেশিরভাগই বড় কোনো সংগঠন যারা বাংলাদেশে গত প্রায় 100-150 বছর ধরে যারা নারী আন্দোলনের জন্য কাজ করছে তাদের কারো অবস্থান এখানে আমি দেখলাম না। যদিও খুশি কবির আছেন, এমনটি উনি সংহতি জানিয়েছেন। আমার মনে হয় সংহতি তো সবারই জানানো উচিত এই ধরনের একটি আয়োজনে, নাকি নাদিয়া? সংহতি তো সবাই জানায়, তাই না? ধরেন আমরা অন্তত যারা এই একই রকম চিন্তার মানুষ তারা প্রত্যেকেই সংহতি জানাবেন, এবং জানানোই স্বাভাবিক, সেই নিয়ে কোথাও কোনো ঝামেলা নাই। কিন্তু ধরেন এই যে একটা 500 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো, এটা ক্রাইটেরিয়াটা কি? কে জানে এখানে কি কারণে কাকে কাকে ঢোকানো হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, ঘটনাটা কি? এই 500 জনের কোনো ওপেন কমিটি কেন নাই? এদের এদের নাম কেন প্রকাশ করা হলো না? এখন ধরেন আজকে ছাত্রলীগের একটা মেয়ে, ছাত্রলীগের ধরে নিলাম, ছাত্রলীগের একটা মেয়ে রেপ হলো, হ্যাঁ, বা একটা শিবিরের একটা মেয়ে সেক্সুয়ালি অ্যাবিউজড হলো, আমি কি তাকে এই গ্রুপের মধ্যে নিব না? আমি বলছি তাহলে কেন? আপনার আলাদা একটা ওয়ার্কিং গ্রুপ থাকতেই পারে, তাই না? যে আমার একটা কোর কমিটি আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেই কোর কমিটি তো জানাতে হবে। এটা তো এগেন, আমি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে নামি নাই যে আমি আমার আন্দোলন কর্মীদের কারো নাম আমি জানাবো না। আপনি প্রকাশ্যে কাজ করতে আসছেন, আপনি বলছেন বাংলাদেশের সর্বস্তরের মেয়েরা এখানে আছে, কিন্তু এই যে 500 জনের এক এলিট একটা গ্রুপ তৈরি করা হলো, সেই এলিট গ্রুপটা কে করলেন তৈরি, কি কারণে, কাকে ঢোকানো হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, এটা ঠিক করছেন কে? আপনি যেই এখানে যে জলি তালুকদার আছে না, এগেন আপনি বলছেন যে আপনি ফ্যাসিস্টদের নিবেন না, খুব ভালো কথা। তো জলি তালুকদার, আমি অলরেডি বলেছি, সিপিবির লোক, মার্জিয়া প্রভা ছাত্র ফ্রন্টের লোক, সামিনা লুৎফা সারা জীবন, এই যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম, সারা জীবন ওনাকে আন্দোলন করতে দেখেন, দেখবেন কিভাবে? আসাদুজ্জামান নূর উনার ইয়েতে ফান্ড দেয়, তাই না? ওনার অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার ফান্ড দেয়, উনি সেই ফান্ড খেয়ে আসছেন। ওনার হাজব্যান্ড হায়দার আলী তো সেই দুরন্ত টেলিভিশনের আপনার শারিয়ার আলম, সম্ভবত শারিয়ার আলমের টাকা, সাহায্য, শুধু টাকা না, সাহায্য, শেয়ার হোল্ডার সেখানে উনি। তো এত সুবিধা আপনি নিয়ে এসছেন আওয়ামী লীগের, নিয়ে এসে এখন আপনি হঠাৎ করে বললেন যে না, ফ্যাসিস্ট শক্তি
আমার সাথে থাকবে না। ভাই তুমি নিজেই তো ফ্যাসিস্ট, এবং আপনি যেই পদ্ধতিতে কাজটা করছেন প্রশ্ন করা যাবে না ইত্যাদিতে তো হাসিনাগিরি। হাসিনা যে কাজটা করছে এত বছর, যে অমুককে কথা বলতে দেয় নাই, কার্টুনিস্ট মোশতাক, তারপর সরি কিশোর মোশতাক, এদেরকে মেরে ফেললো, এটা হাসিনার গভর্নমেন্টের একটা খুব জায়গা ছিল যে তার বিরুদ্ধে আলাপ করা যাবে না। তো আপনি নিজে তো একই কাজ করছেন, আপনি নিজেই তো আসলে আওয়ামী লীগের লোক। আপনি আমাকে আমাকে যদি কোর কমিটির আজকে যেই কয়জন আপনার প্রেস ব্রিফিং করলেন, এখানের অর্ধেক লোক আওয়ামী লীগের সুবিধাভোগী, আপনি বলতেছেন আওয়ামী লীগ নেবেন না। চাপাবাজি কথাবার্তা, কমপ্লিট চাপাবাজি কথাবার্তা। ঐক্যটা কার সাথে কে করছে? আপনি বলছেন যে বাংলাদেশের সব মেয়ে, বাংলাদেশের সব মেয়ে, বিএনপি নাই এখানে, আপনি আলাপ দিচ্ছেন। এবং তার আমার থার্ড পয়েন্ট এটা যে আপনি যে আপনার যে কথাবার্তা, এই কথাবার্তায় কুসুম কুসুম আলাপ, ভাসুরের নাম আপনি মুখে নেন না কেন? হেফাজতের নাম একবার বলেন নাই, আজকে প্রেস ব্রিফিং এ একবার মাত্র বলছেন। আপনার কোটি খানেক আপনার আছে, পোস্টার আছে আপনার ফেসবুক পেজে, সেই ফেসবুক পেজে একবারও আপনি হেফাজতের নাম নেন না কেন? কেন এত ডরান, এত ডরান? আপনার বক্তব্য হচ্ছে যে আপনি নিরাপত্তার জন্য আসছেন। হেফাজতের লোকজন নারী অধিকার কর্মীদেরকে বেশ্যা বলে গালি দিলেন, আপনি বলেন আপনার উপদেষ্টা হেফাজতের লোক, আপনি সেটা নিয়ে বলেন আপনি কার কাছে এই আলাপটা চালান, আপনি রাষ্ট্রের কাছে আলাপ এই দাবিটা কার কাছে করছেন, কার কাছে জানাচ্ছেন? এটা তো ইন্টারেস্টিং, তারা শুধু মবের বিরুদ্ধে কথা বলেছে। আরিফ জেবতিক, আপনি যদি একটু বলেন, দেখেন হেফাজতে ইসলাম, আমরা দেখেছিলাম যে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সরকার তারা 13 দফার চুক্তি করেছিল, রাইট? তারাও তো আওয়ামী লীগের দোষর। এটা খেলাফত মজলিসের সাথে, হেফাজতের সাথে কিছু, খেলাফত মজলিসের সাথে একটা 5 দফার একটা চুক্তি হয়েছিল, তাও এটা বাতিল হয়ে যায় খুব সম্ভবত 2007-এর প্রথম নির্বাচন। আরিফ, আমি মাঝখানে একটু, খেলাফতে মজলিস তো হেফাজত একটা আমব্রেলা অর্গানাইজেশন, এই আমব্রেলা অর্গানাইজেশনের আন্ডারে খেলাফত, এই জায়গা ঠিক আছে, মানে আপনি ওইভাবে ঠিক আছে। আলটিমেটলি এই মামুনুল হক কি হেফাজতের নেতা, মামুনুল হক কি আবার খেলাফত মজলিসের নেতা, ওইভাবে দেখলে মানে আসলে জিনিসটা একই, বড় ছাতা আর ছোট ছাতা, মানে অনেকগুলো তাহাই কদু এরকম আর কি বিষয়টা। কিন্তু তারা যদি ফ্যাসিস্টের দোষর না হয়ে থাকে, কিংবা তারা যদি এই সরকারের অংশ হয়, আবার তারা বলে যে আওয়ামী লীগকে নিবে না, তারা বলে যে অমুককে নিবে না, রাইট? তারা ট্যাগিং করছে, মানে এরা আসলে আবার বসতেও চায় না, আলাপ আলোচনায় বসতে চায় না। হ্যাঁ, যে মানে মানুষের কাছে যে পুরো জিনিসটা পরিষ্কার হওয়া দরকার, সেটিতেও তারা ভয় পায়। তারা এই যে নারীরা যাদেরকে আমরা এই যে মানে এই প্রেস কনফারেন্সে দেখছি, যারা সামনে আছে কিংবা যারা পেছনে আছে, হ্যাঁ, এরা তো সেই নারীরাই যাদেরকে আপনি প্রগতিশীল নারী বলবেন, রাইট? তারা কি করে এই হেফাজতের যে সমস্ত দাবি দেওয়া সেগুলোর বিরুদ্ধে কথা বলে, কিন্তু হেফাজতের বিরুদ্ধে আবার কথা বলে না, তাদেরকে দোষর বলতে রাজি না সরকারের, কেন? আরিফ জেবতিক। না, আমি এই প্রেস কনফারেন্সটাকে গুরুত্ব দিচ্ছি না, কারণ এটা হচ্ছে সংহতির প্রেস কনফারেন্স। সংহতি জানানো এক কথা, কর্মসূচির আয়োজক যারা আছেন, মানে যারা সংহতি জানিয়েছেন তারা তো সংহতি জানিয়েছেন, মানে তারা দাওয়াত পেয়েছেন, আরএসভিপি দিয়েছেন যে আমি যাবো বা যাবো, মানে যদিও জিনিসটা চোখে লাগছে এই কারণে, কারণ যারা আয়োজন করেন সাধারণত তারাই প্রথমে ব্রিফ করেন যে আমি এটা আয়োজন করেছি, তারপরে আপনি সেকেন্ডারি কেউ না কেউ গিয়ে সাপোর্ট দিবে, কেউ বিরোধিতা করবে। এখানে ঘটনাটা একটু উল্টো, যারা আয়োজন করছেন তাদেরকে ওইভাবে আসলে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না কারা। তো সংহতি জানিয়েছেন, এই সংগঠনগুলো এসে সংহতি জানিয়েছেন, এবং এই সংহতিটা হয়তো এই কারণে জানিয়েছেন কারণ একটু আগে নাদিয়া যেভাবে বলেছেন যে অনেকে এখানের মধ্যে ফান্ডিং বা অন্যান্য এলিট বাজির কাহিনী আছে, সো নন এলিট একটা রূপ দেওয়ার জন্য হয়তো সংহতি জানিয়েছেন। আমি জানি না কি কারণে যারা জানিয়েছেন সংহতি তারা নাকি এটা নাদিয়াকে প্রশ্ন করি, নাকি জুলাইয়ের আন্দোলনটা যেমন সামনে একটা ফেস ছিল, পেছনে অন্য মতলব ছিল, এইখানেও এই মানে জুলাইয়ের সঙ্গে মিল আছে কিনা, জুলাইয়ে অনেকগুলো সমন্বয়ক ছিল, রাইট? এখন এই আন্দোলনেও যে 500 জন সদস্য, মানে বাংলাদেশে যে ধরনের ট্রেডিশনাল যেই প্যাটার্ন গুলি সেগুলির সঙ্গে মিলে না, যেমন জুলাই মেলেনি। তো মানে জুলাইয়ের আন্দোলনের পেছনে যারা ছিল, এইটার সঙ্গে এই আন্দোলনের বা এই প্ল্যাটফর্মের কোনো মিল দেখেন কিনা? আচ্ছা, আমি একটু আমি সুলতানা আপনার সাথে আমি একটু নাদিয়াকে একটা প্রশ্ন অ্যাড করে ফেলতে চাই, যেহেতু এই যে
ঢাকঢাক গুড়গুড়ের ব্যাপারটা, বিষয়টা কি এইভাবেও হতে পারে কিনা, না? কারণ নিরাপত্তাহীনতা তো একটা চরম অবস্থা আছে বাংলাদেশের নারীদের, সেই ক্ষেত্রে আয়োজকরা নিজেদেরকে লুকিয়ে ফেলছেন, এইভাবে ভাবার সুযোগ আছে কিনা, আপনি কি মনে করছেন? একদমই না, 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 আরো 500 বার বলবো একদম না। কারণ আলটিমেটলি আপনি এক্সপোজড হবেন অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার। বাংলাদেশে যেই নারী সংস্কার কমিশনে যে কয়জন মানুষ ইনভলভ ছিলেন তারা প্রত্যেকে, তাদের নাম আমরা সবাই জানি, তাই না? সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে, নামগুলো প্রকাশিত। আপনি যখন আম, আহ, এই ধরনের একটা সমাবেশ করতে যাচ্ছেন তখন অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার আপনার নাম প্রকাশ হবে। এখানে আপনি কোনোভাবে কোনো কিছু আড়াল করতে পারবেন না। আম, তো এখানে আমার নিরাপত্তার প্রশ্ন যদি আসে, তাহলে তো আপনার এখানে আসারই কথা না। আমি যদি এত ভয় পাই, আপনি যে যে সাধারণ কথাগুলো বলতে যাচ্ছেন সেটার জন্য আপনার লাশ পড়ে যায় যদি, তাহলে আপনার তো এখানে আসারই কথা না। আপনি আসছেন হ্যাডম দেখাইতে। আলাপের জায়গাটা কি, এটা তো পুরোটা শো ডাউন, তাই না? হেফাজত একটা আমাদের 4 দফা দিল সেই, এবং বিভিন্ন গালিগালাজ করলো, তো সেটার প্রতিবাদে আমরা এই কাজটা করছি। তো আপনি আসছেন শোডাউন করতে, এসে হচ্ছে হেলমেট পরে আসলেন, তা তো হবে না। আপনি আসছেন শোডাউন করতে, আপনাকে দেখাইতে হবে যে আমি আছি, আমার এদ্দুর হ্যাডম আছে যে আপনি আমার লাশ ফেলে দেন, কল্লা ফেলে দেন, কিছুতে কিছু যায় আসে না আমার। আপনি আসছেন, এখানে গোপন করার জায়গাটা একটা মাত্রই জায়গা বলে আমি মনে করি, কারণ এখানে এগেন দ্রিকের স্পন্সরশিপ রাস্তার রাস্তার মাঝখান থেকে এমনি এমনি আসে নাই। দ্রিকের স্পন্সরশিপ, শহীদুল আলমদের স্পন্সরশিপ এখানে এমনি এমনি না। আমি মনে করি পুরো জিনিসটা ইয়ে যেভাবে বলছেন, সুলতানা যেভাবে বলছেন যে এটা একটা আই ওয়াশ দেয়া অন্যান্য বিভিন্ন দিক থেকে, সেটা আমি খুব একটা মনে করি না। এটা বাংলাদেশের গভর্নমেন্টকে একটা দেখাতে হবে, কারণ ইউনুসের একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে। সেই ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সামনে আমার দেখাতে হবে যে বাংলাদেশের নারীরা খুব খারাপ আছে, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মেয়েরা এত শক্তিশালী। বাংলাদেশে হ্যাঁ উগ্র ডানপন্থা যেরকম আছে, বাংলাদেশে মেয়েরাও খুব শক্তিশালী, বাংলাদেশের মেয়েরাও খুব ভোকাল। এটা একটা শো ডাউন সারা, নাথিং এলস। এবং যারা এখানে ব্যাকে আছেন, সামিনা লুৎফা থেকে শুরু করে গীতিয়ারা থেকে, এরা একটা ফান্ড বাগাচ্ছেন, এটার মাধ্যমে সামনে রাখছেন। কারণ ফান্ডিং এর কোনো, এই যে চান্দা আপনি দিচ্ছেন, এটা কোনো ডকুমেন্ট আছে? কে আপনাকে বলছে যে একটা থ্যাংক ইউ নোট দিছে তারা, যে আচ্ছা টাকাটা পাইছি? আপনার টাকা 2 দিন পর নিয়ে কি পাশের বাসার মোকলেসে আপনি চা খাওয়ায় বলবেন যে আচ্ছা ঠিক আছে তোমার টাকা এই জায়গায় গেছে? আমি কি মোকলেসে চা খাওয়ার জন্য টাকা দিছি? আপনি আমাকে বলেন, আমার টাকা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা তো আমার জানতে হবে। আপনার অর্গানাইজেশন ফান্ডেড কিনা এটা আমার জানতে হবে। আপনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ক্রমাগত যে অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন। অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হলে আপনি আমাকে নাম বলেন যে এই মেয়েটা, এই মেয়েটা, এই ছেলেটা আছে এই অর্গানাইজেশনে। মোটেও সেটা না। মার্জিয়া প্রভা এবং অন্যান্য যারা যারা এখানে প্রথম চিন্তাটা শুরু করেন, এবং এরপরে এখানে যারা যারা ঢুকেন, এখানে যারা যারা স্টেক হোল্ডার ছিল, তাদের কর্মকাণ্ড দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একদম একদম নিরাপত্তাহীনতার নাম করে আমি গোপন করছি সেরকম না। আমি এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে গোপন করছি, কারণ আমার মূল কাজ ফান্ড কালেক্ট করা। আমার মূল কাজ আগামী 20 বছরের জন্য বাংলাদেশে কয়েকটা ইন্টারন্যাশনাল এনজিও, যাকে এরা এরা সাপোর্ট করে, এই কয়েকজন নারীবাদী, এবং এরা টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগ ভাবধারারই নারীবাদী। এরা বলছে আমি ফ্যাসিস্টদের নিব না, সেটা ফ্যাসিস্টদের নিবে না সেরকম না, ওনারা নিজেরাই ফ্যাসিস্ট। এবং ওনারা ফ্যাসিস্টদের সুবিধা এত এত বছর ধরে নিচ্ছে, ওনারা নিচ্ছেন না। এটা হলো পাওয়ার পলিটিক্স। আমি আসব, আমি খাবো, আপনি আমার বন্ধু, আপনি আমার গুড বুকে আছেন, আপনিও খাবেন। আমি 20 লাখ টাকা খাচ্ছি, আপনি 5 লাখ টাকা খাবেন, অসুবিধা নেই। আর ও ভালো না, ওকে আমরা টাকার ভাগ দিব না, এই হচ্ছে। আর সামনে ধরেন পোলাপাইন কিছু খাড়া করছে, পোলাপাইন খাড়া করে আচ্ছা এটা অর্গানিক ভাবে তৈরি, ভাই আমরা কেউ ঘাস খাই না, এই হচ্ছে বিষয়। ধরেন এটার অর্থ কি এই যে আমি সেই এই সমাবেশের বিরোধিতা করছি না? তো যান, অফকোর্স যান, বাসে বাসে করে আপনি নিয়ে আসেন, অসুবিধা নাই, শো ডাউন করেন, এভরিথিং ইজ ফাইন। কিন্তু আপনার উদ্দেশ্য আমরা জানি যে উদ্দেশ্যটা এইটা, টাকা খাওয়া। সামিনা লুৎফা 1 নাম্বার তার মধ্যে, টাকা খাওয়ার জায়গা। তো ওই যে বললাম, না খাইতে পারে বিপ্লবী হয়েছে, ওনার গত বললে 16 বছর আসলে দেখছেন, বুকে এসে কোন লাগে 16 বছর ওনাকে দেখছেন? আওয়ামী লীগ আমলে উনি একটা একটা নারী 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 আন্দোলনে উনি ছিলেন। একজন একটা মেয়ে মারা গেছে, এই ইভেন ছাত্রলীগের মেয়ে যদি বলি, একটা ছাত্রলীগের মেয়েও মারা গেল, যে আয়েশা নামের ওই রেপের ইয়ে হয়েছিল আপনার তনুর ঘটনার কিছুদিন পরে। কাউকে কোনোদিন জীবনে কোনোদিন কথা বলতে দেখছেন? শুক্র শুক্র 8 দিন উনি বিপ্লবী হয়েছেন।
আর বিশাল বড় বিপ্লবী। গীতিহারা তো আরেকজন বিশাল বড় বিপ্লবী। এটা এবং প্রভা সারাদিন সিস্টারহুডের কথা বলে। এই সিস্টারহুডের সুবিধা প্রভা সব জায়গায় নিচ্ছেন। ওনার চাকরি চলে যায়, উনি আওয়ামী লীগের লোকজনকেই ফোন দেন। হ্যাঁ, উনি বিভিন্ন জায়গায় বিপদে পড়েন। ওনার তো বিপদে পড়ার অভ্যাস খুব সুন্দর, ধরেন চা খাওয়ার মতো আর কি ওনার বিপদে পড়ার অভ্যাস। তো উনি বিপদে বিভিন্ন পড়েন এবং আওয়ামী লীগ ওনাকে বিভিন্ন জায়গায় ওনাকে সাহায্য, এই জায়গা থেকে ওনাকে সাহায্য করে বের করে নিয়ে আসে। এখন উনি আওয়ামী লীগ নতুন নতুন, এখন উনি জুলাই আন্দোলন করার পরে আওয়ামী লীগ আমি চিনি না। ছাত্রফ্রন্ট কি, সিপিবি কি, জলি তালুকদার সিপিবির না? আন্দাজে কথাবার্তা এবং যেই সব আলাপ, এই আলাপ করে কি লাভ আপনি আমাকে বলেন? হেফাজতের নাম আমি মুখে নেই না। যেই যেই প্রতিবাদগুলি করার দরকার, এই যে হেফাজতের আন্দোলনের মধ্যে চাচার নামে মামলা করে দিয়ে আসলাম, এই 4টা দফা। একটা হচ্ছে প্যালেস্টাইন বিষয়। ভাই, বাংলাদেশ কি প্যালেস্টাইনের স্বাধীনতার বিরোধিতা করে যে আপনার 4 দফার এক দফা হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আমাকে বিবৃতি দিতে হবে? ভাই, আমি তো 50 দিন ধরে বিবৃতি দিচ্ছি, প্যালেস্টাইনের স্বাধীনতা কে চায় না? এই হচ্ছে হেফাজতের। আর 4টা দাবি, একটা ঠিক করছে প্রথমে 4টা দাবি করবো, 3টা পাইছে আর একটা পাই না, আচ্ছা ঠিক আছে প্যালেস্টাইন ঢুকাই দিই। এদের একই অবস্থা, কোনো দাবির কোনো কিছু নাই। আমার মাতৃত্বকালীন ছুটি, ভাই মাতৃত্বকালীন ছুটি নিয়ে কে বিরোধিতা করছে? আপনি বলেন কে বিরোধিতা করছে মাতৃত্বকালীন ছুটি নিয়ে? বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে কে বিরোধিতা করে? আপনি নামছেন মাঠে হেফাজতের বিরোধিতা করতে, হেফাজতের নাম নেন না, রাষ্ট্রের কাছে আলাপ করেন। আপনি বললেন যে দ্রিক এটা ফান্ডিং করছে, দ্রিকের নাম তো কোথাও দেখলাম না। গ্রিক সংহতি জানাচ্ছে, ওনারা তো বলবেন যে আমি এখন মিথ্যা কথা বলছি। হ্যাঁ, গ্রিক একটা সংহতি জানাচ্ছেন, এরকম 50টা অর্গানাইজেশন সংহতি জানাচ্ছেন, তার একটা হচ্ছে গ্রিক। এর মিথ্যা কথা। একদম প্রথম দিকে বোধহয় একটা পোস্টারে আমি দেখেছিলাম আয়োজক হিসেবে দ্রিকের নাম লেখা। পোস্টার সত্যি না মিথ্যা আমি ঠিক জানি না, কিন্তু পোস্টারটা আমি দেখেছি। আপনার কোনো না, ধারণা? আমি উনাদের প্রোফাইলে দেখেছি, উনাদের মৈত্রী যাত্রার যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে অনেকে সংহতি জানিয়েছেন, কোন কোন আলবাল ছাল বিভিন্ন অর্গানাইজেশন, তার মধ্যে একজন হচ্ছে আপনার দ্রিক সংহতি জানিয়েছে যে হ্যাঁ আমরা এটার সাথে আছি। দ্রিক সংহতি না, দ্রিক এটার স্পন্সর। এটার কাজটা ওরা ওরা করছে, সে বিষয়ে ওরা কোথাও তো কোনো সন্দেহ নেই। এখন বাংলাদেশে তো ওরা নিশ্চয়ই বিদেশ থেকে ফান্ড কালেক্ট করছে। কোথা থেকে কালেক্ট করছে আপনার কোনো আইডিয়া আছে? এখন ধরেন দ্রিকের কোথায় কানেকশন সেটা আমি বলতে পারবো না। তো ধরেন ফান্ডিং নিয়েও আমার কোনো সমস্যা নাই, আমার গল্পটা কিন্তু দ্রিকের এগেনস্টেও না। আপনি ফান্ডিং আনেন না কেন? বাংলাদেশে তো এনজিও অর্গানাইজেশন আছে, তারা কাজ করছে, ভালোর জন্যই কাজ করছে, করুক, অসুবিধা নাই। কিন্তু লুকাবেন আপনি কেন? মিথ্যা কথা লুকানোর বলবেন কি কেন? আছে? কিন্তু কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন কেন? আপনি মিথ্যা কথা, এটা তো গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট করাচ্ছে, ইন্টারন্যাশনাল বেশ কিছু এনজিও অর্গানাইজেশন, এর বাইরে কিছু না। জি, মিথ্যা কথা বলছেন। এর এই বাইরে জায়গায় আসলে সমস্যা, তো কিছু কোথাও নয়। সমস্যা আমরা না। আপনি বলেন আমি টাকা, আমি ভিক্ষা করে টাকা আনবো, অসুবিধা কি? আমার ভিক্ষা করার ক্ষমতা আছে, আমি ভিক্ষা করব। আপনার ভিক্ষা দেওয়ার ক্ষমতা আছে, আপনি ভিক্ষা দিবেন, অসুবিধা কোথায়? নাই তো। কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন কেন? জি, একটু আরিফ ভাইয়ের একটু কথা বলতে দেই। আরিফ ভাই, সরি। মানে নাদিয়ার অভিযোগ যেগুলো, হ্যাঁ, এটি একটা মানে আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। এটি যেমন ঠিক ঠিক কিনা আপনি বলতে পারবেন, কিন্তু আমি আরেকটু ক্রিটিক্যালি দেখতে চাই। এটি শুধুমাত্রই সরকারের ইমেজকে বিদেশে দেখানো, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ কিনা আপনি যদি একটু বলেন। কারণ আমরা জুলাইয়ে আমি আবার একটু ফিরতে চাই, কারণ জুলাইয়ে একটা মুখোশ, তার পিছনে অন্য রূপ আমরা দেখলাম। এখন এই যে এনসিপি, হ্যাঁ, এরা রাস্তায় আন্দোলন করছে যখন, তখন তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আরাম দেওয়া হচ্ছে গরম নিবারণের জন্য, হ্যাঁ, তাদেরকে যমুনা থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। বুঝতে পারি যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সরকারের সাহায্য নিয়ে, মানে সরকার যে পারপাস, সরকার যা চায় সেটি করতে তারা সাহায্য করছে। এটি সরকারে একদল আছে আর একদল আছে রাস্তায় তাদেরকে সাপোর্ট করার জন্য। ঠিক এইরকম আমরা দেখলাম যে ওই যে মাগুরার শিশু আসিয়া হত্যাও দেখলাম যে একটা ধর্ষণ বিরোধী একটা বেশ আয়োজন হলো, বেশ কয়েকটা স্লোগান, একটা সমাবেশ হলো, শেষ। তারপরে কিন্তু কোনো ফলো আপ নাই। সাধারণত আন্দোলনগুলো কি হয় দেখেন, শেখ হাসিনা নিজে কি কাউকে গিয়ে গুলি করেছেন? কিন্তু আপনারা তো তার বিরুদ্ধে গণহত্যার মামলা দিয়েছেন, রাইট? কেন? কারণ তিনি যখন সরকারে থাকেন অনেক দায়িত্ব থাকে, তার সব দায়িত্বই আসলে তার উপর। এরকম যা ঘটনা আজকে বাংলাদেশে ঘটছে, তো সব দায়িত্ব তো সরকারের। আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে এবং যারা এই ঘটনাগুলোকে মদদ দিচ্ছে মাঠে, সেই হেফাজত, সেই ইসলামী জঙ্গিরা, তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে আপনি আসলে
কি হাসিল করতে চান? এই সরকারকে সমর্থন করা ছাড়া আপনার আর তো কোনো পারপাস দেখছি না এখানে, নাকি আপনি ভিন্ন দেখেন কিছু? না, অন্য কোনো পারপাস নেই। মূল যে জিনিসটা হচ্ছে বাস্তবতা হচ্ছে তো এখানে যারা আছেন একটা বড় অংশ তো সরকারেরই অংশ। মানে এই 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 জিনিস তো যে করার কিছু নাই। সরকারের যেহেতু অংশ স্বাভাবিকভাবে, এবং আপনি জানেন যে বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তীতে এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে ব্যাপক সংখ্যক সফট পাওয়ার ডেভেলপমেন্ট করার এক ধরনের প্রজেক্ট তৈরি করা হয়েছে। সেই প্রজেক্টে মানে আমি অলরেডি আমরা কয়েকটা জায়গায় চেষ্টা করেছিলাম তথ্য অধিকার আইনে জানার জন্য যে দুর্যোগ মন্ত্রণালয়ের এবং সাংস্কৃতিক কি যেন মন্ত্রণালয় একটা আছে ফারুকি চালায়, এই দুই মন্ত্রণালয়ের কি কি ফান্ডিং কারা কারা পেয়েছেন এখন পর্যন্ত সেগুলোর কোনো রেসপন্স পাইনি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। কোথায় কোন কুড়িগ্রামের জঙ্গলে কিছু গ্রামের কৃষক একত্রিত হবেন, এটার জন্য কিন্তু 65 লক্ষ টাকার একটা ফান্ডিং নেওয়ার কথা ছিল। এটা আপনারা অনেকে জানেন যে পরবর্তীতে মহা কৃষক সমাবেশ নাকি একটা বলে রাখালরা ওনারা ছিল। তো 65 লক্ষ টাকার কাগজটা যেহেতু বের হয়ে যাওয়ার কারণে এটা আর হয় নাই। কিন্তু আমরা জানি ঢাকায় প্রচুর প্রোগ্রাম হচ্ছে যেগুলোতে 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ মানে খুব ছোট ছোট প্রোগ্রামের ভালো ভালো টাকা পয়সা সরকারের বিভিন্ন ডিভিশন থেকে দেওয়া হচ্ছে। কারা খাচ্ছে না, যেহেতু অফিসিয়াল ডকুমেন্ট সরকার থেকে প্রোভাইড করা না পর্যন্ত আমি মনে করি না যে এইভাবে মিডিয়ায় সরাসরি আমি কারো নাম বলবো। তো এই কাহিনীগুলো হতে পারে, মানে ইমেজ বিল্ডিং রিবিল্ডিং এর একটা রাজনীতি সরকারের থাকতেই পারে, এবং সেটা যদি কর্মসূচিটা হয়ে থাকে সেটা পরিষ্কার করে ফেলাও তো ভালো। মানে এই যেমন আমি শুনলাম আপনাদের আলোচনা থেকে যে ফেসিবাদ নেবেন না, ফেসিবাদ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আওয়ামী লীগ একটা ফেসিবাদ, বর্তমান সরকার তো আরেকটা বড় ফেসিবাদ। কারণ আপনি কি এনসিপি কে নিবেন? এনসিপির নেতারা গিয়ে হেফাজতের মিটিং এ বক্তৃতা দিয়ে আসতেছে, ঠিক আছে? এখন তাদেরকে কি আপনি নিবেন? তাদের নেতারা উগ্র ভাষায় বলেছে যে এই কমিটি বাতিল করতে হবে, নদীতে ফেলাই দিতে হবে, ভেঙে ফেলতে হবে, যেটা একটা নারী সংস্কার কমিশন হয়েছিল। তো তারা কি আপনি ফেসিবাদ, এদেরকেও কি আপনি ফেসিবাদ বলছেন কি বলছেন না? এই জায়গাগুলো তো কনফিউশন তৈরি হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যেটা হয় কি, আরেকটা জায়গা আছে কিন্তু এখানের মধ্যে, এই রাজনীতিটা হচ্ছে এই যেটা আগে থেকে আমাদের এখানে চলছিল। আপনি যখন অনেক বড় করে হেফাজত দেখাবেন তারপরে কিন্তু আপনি সবাইকে বলতে পারবেন যে এই যে দেখো হেফাজত, আমি চলে গেলে তো এই হেফাজতই চলে আসবে, আর তো কেউ নাই, এবং সেটাকে আটকানোর জন্য আমাকে 5 বছর থাকতে হবে। এই যে দেখো এদের বিরুদ্ধে আবার আন্দোলন হচ্ছে, গোটা বিষয়টা অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে আছে। সেই জায়গাটা এটা এই সবগুলো জিনিসকে যদি কেউ ক্রিটিক্যালি দেখে আমি তো তাকে দোষ দিতে পারি না। আমার কথা হচ্ছে কি, যারা যেখানে যেভাবে এই আয়োজনগুলো করবেন অধিকাংশেরই, প্রায় সকলেরই, আমি বললাম সকলেরই, অধিকাংশ সকল, প্রায় সকল বলবো না, সকলেরই যদি নিয়ত ভালো হয় তাহলে পরিষ্কার করে ফেলা যে আমি এই জায়গায় আমি এইভাবে এটা করতে চাই, বা আমি এতটুকু করতে পারবো, ভাই আমার কানে ভয় আছে, আমি আপনার নাম বলতে পারবো না, আমি হেফাজতের নাম বলবো না, আমি টানে ভাবে ঝুঁকে বাড়ি দেবো, ফাইন। তাহলে হয় কি, আপনি আমাকে জাজ করতে সুবিধা। তখন ধরেন আপনি না দিয়ে তখন ভাববে আচ্ছা আরিফ জেফতিকের ক্ষমতা এতটুকু, ভাই সে স্বীকার করে ফেলছে, সে ঝুপে বাড়ি দিবে, সে ফাইটে আসবে না, তো তারা ঝুপে বাড়ি দিতে দিলাম। তখন আমার কাছে তো আপনার প্রত্যাশাটাও কমে যায়, তাই না? এই জায়গাগুলো পরিষ্কার করে ফেললে আমার মনে হয় আগামীতে ভালো। কিন্তু সাধারণ মানুষের ওই জায়গাটা না বিভ্রান্তি তৈরি হয়। আমি বেশ কয়েক জায়গায় আমি বকাও খেয়েছি অনেক, যে হ্যাঁ আপনি এটা নিয়ে এইভাবে বলছেন কেন? কারণ আমি চাচ্ছি জিনিসটা পরিষ্কার করে ফেলতে। আমাদের এই অভিজ্ঞতাগুলো আছে, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ অমুক বলে টলে এক ধরনের আন্দোলন তৈরি করা হয় যেখানে আন্তরিকভাবে সাধারণ মানুষ, সত্যিকারের সাধারণ মানুষ যায়। এই দেশে জামাত ইসলাম মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে, সেখানে মুক্তিযোদ্ধা আমান আলী গিয়েছিলেন 2007 সালে, গিয়ে উনি ওইখানকার ইতিহাস শুনে, একটা বৃদ্ধ রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা, আপনাদের খেয়াল আছে, উনি বলছিল এগুলা কি কয়, এগুলো তো ইতিহাসে নাই। ওকে লাঠি দিয়ে, পিঠে লাঠি দিয়ে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল 2007 সালে। জামাতের মুক্তিযোদ্ধা যদি হইতে পারে, বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন জনের হইতে পারে, সো এই রুট গুলা ক্লিয়ার করে ফেললে ভালো। জি, এখন আরিফ ভাই আপনি তো বলছিলেন জুলাইয়ে যে তুমি কে আমি কে, বিকল্প এরা কি আপনার বিকল্প আরিফ ভাই? এখানে 2-3 ধরনের কাহিনী হচ্ছে কি, ফার্স্টে যদি আমি মনে করি, এটা একটা হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস ফার রাইটিস্টদের একটা ফাইট জুলাই আগস্টে, তাদের রাজনীতির জায়গা, তারা তাদের মতো করে করেছে। কিন্তু সাধারণ মানুষের এঙ্গেজমেন্ট কিন্তু ভিন্নভাবে হয়েছে। একটু আগে নাদিয়া যে কথা বলেছিলেন যে আমার চোখের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলতেছে, এটা তো তুমি পারো না। সো এই যে পারোনার জায়গায় যে সাধারণ মানুষ এঙ্গেজ, এখন আমি জানি যে আওয়ামী লীগের অনেকে বলে থাকেন যে এই গুলিগুলোকে আদৌ কতগুলো পুলিশ করেছে, কতগুলো পুলিশকে বলা হয়েছিল, পুলিশের কত অংশকে আসলে বাইরের স্টেক হোল্ডাররা প্রভাবিত করেছে, এবং কতগুলো 7.62 নাকি একটা বুলেট দিয়ে, স্নাইপার দিয়ে করা হয়েছে, কি বিশেষভাবে এই ভিডিওগুলো তৈরি করেছে হতে পারে। সেরকম যত কাহিনী ঘটবে এগুলো তো পরিষ্কার করতে হবে যে ভাই এই 20টা আমি মেরেছি, 10টা আরো মেরেছে, সেটা অন্য কথা।
মূল যে রাজনীতির ফাইটটা আছে সেই জায়গাটা আছে, কিন্তু সাধারণ মানুষ তার মতো করে তার বিশ্বাস করে গেছে। আমার মনে হয় যে সাধারণ মানুষকে আমি এই জায়গাটায় বলবো যে তারা দেশপ্রেম থেকে গিয়েছে, তারা তাদের ভালোবাসা থেকে গিয়েছে এবং তারাই মারা গিয়েছেন। কে মেরেছেন সেটা আপনারা পলিটিক্যাল ডিবেট করেন, কিন্তু মারা তো গিয়েছে সাধারণ মানুষ, এটা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় না। রাইট। আমি যেমন মনে করি যে আওয়ামী লীগ যেমনটা বলে যে ষড়যন্ত্র হয়েছে, বাইরে থেকে লোক এসে স্নাইপার দিয়ে গুলি মেরেছে, হতে পারে, কিন্তু সরকার হিসেবে সরকারের দায়িত্ব ছিল, আওয়ামী লীগ সরকারের দায়িত্ব ছিল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। সেই দায়িত্বটুকু, সেই দায়টুকু তারা কখনো আজ পর্যন্ত তারা স্বীকার কিন্তু করেনি, যেহেতু তারা সরকারে ছিল। আর ধরেন আমি নিজে ব্যক্তিগতভাবে ওই আন্দোলনে মানসিকভাবে সামিল ছিলাম এই কারণে যে এইভাবে করে মানুষ হত্যা, মানুষ মারা যাচ্ছে, আমাদের পুলিশ আমাদের সন্তানদেরকে হত্যা করছে, এটা কিন্তু আমাদের ইমোশনকে মারাত্মকভাবে ট্রিগার করেছে। এখানে আপনি কি আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন নাকি কি করেন নাকি কিছুই করেন না, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের ইমোশনকে ট্রিগার করেছে। এখন এই যে আমাদের ইমোশন নিয়ে যে এক ধরনের প্লে করেছে, আমি তো নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি প্রতারিত বোধ করি। আমি আরো অনেকের কাছে শুনেছি তারা প্রতারিত বোধ করে। তারা কি জানতো জুলাইয়ের আন্দোলনে যে সংবিধান বদল করা হবে? তারা কি জানতো তারা বলবে যে জাতীয় সঙ্গীত বদল করো? তারা কি জানতো যে তারা বলবে যে আমরা বাংলাদেশের ম্যাপ মানচিত্র বদল করব? কেউ জানতো না। তাদের এইটা ছিল হিডেন এজেন্ডা। আজকে এই আমার খুব জানতে ইচ্ছা করছে, যেমন মানে নারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা, যে পরিমাণ অসভ্যতা, বর্বরতা আমি গত 9 মাসে দেখেছি, আমি সত্যি সত্যি ট্রমাটাইজড। একের পর এক, এমন না যে একটা তনু হত্যা হয়েছে ওইটা নিয়ে আমরা অনেক আন্দোলন করলাম, একটা কিছু বিচার চাইলাম, পাই আর না পাই। এখানে তো একটি বিচার চাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটছে, একটি ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটছে। এইরকম একটা ট্রমাটাইজ ঘটনার মধ্যে এরা নিজেদের পরিচয়টি গোপন করে নারী নির্যাতনের বা নারীদের অধিকার প্রতিষ্ঠা নামে আসলে কি করতে চাইছে, আমি এইটা জানতে চাই। কারণ আমরা জানি ওই যে চুন খেয়ে মুখ পুড়ে গেলে দই দেখলেও ভয় লাগে। এই প্রতিবাদগুলো হোক, মানে আমি বলছি কি, যদি মুখোশ থাকে সে মুখোশ উন্মোচিত হবে, কিন্তু থাকতে হবে। দুটো জিনিস আপনাকে মানে গুলিয়ে ফেলা যাবে না। প্রথম কথা হচ্ছে যে 9 মাসে নারী নির্যাতন হয়েছে, আগে হয় নাই, আমরা বেহেস্তে ছিলাম, এটাতে আমি মোটেও বিশ্বাস করি না। কিন্তু কিছু আছে আপনার আইসোলেটেড জায়গা তৈরি হয়, কি ধরেন ইন্ডিভিজুয়াল কিলিং, ইন্ডিভিজুয়াল নির্যাতন, এটা একটা জিনিস। আমি অনেক রাগ করে আমার বোনকে মেরে ফেলেছি, বা আমি ধরেন রিপোর্ট তাড়না একটা সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে ঢুকেছি, এটা সরকার বা রাষ্ট্র বা সমাজ একভাবে ডিল করবে। আর একটা প্রবলেম হচ্ছে কি, এই মুহূর্তে সামাজিকভাবে নারী নির্যাতন করাটাকে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছে, যেটা ভয়ঙ্কর। মানে আমি আপনার সাথে কোনো কথাই বলছি না, আমি প্রথমেই বলতেছি ওর কাপড়টা দেখছো, মানে আমি আপনাকে জাজ করতেছি না, এবং এইটাকে এখন প্রেজ করা হচ্ছে, এটা ভয়ঙ্কর। রাস্তার ধারে সিগারেট খাচ্ছে ওই মেয়ের জুতা মারতে হবে। আপনি দেখেন ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে, একটা কিশোরী মেয়ে যাচ্ছে, এই তুই ওড়না পরস না কেন, পরে ভয় পেয়ে ওই মেয়ে বলছে আমি হিন্দু, মানে তাও বাঁচতে চায়। হ্যাঁ, হিন্দু হইলে কি দেখায় বেড়াইতে হবে, যার কথা বলছে এটাতে 13 বছরের একটা মেয়ে। এই যে জায়গাটা প্রচন্ড প্রতিবাদ এবং প্রতিরোধের পরে এই ছেলেটাকে ধরা হয়েছে, এবং ধরার আগে সে কি বলতেছে, আমরা কি বিপ্লব করি নাই, আমি আমার অস্ত্র জমা দিয়েছি মেজর অমুকের কাছে। সে অস্ত্র কোথায় পেল, জুলাইতে সে কি বিপ্লব করেছিল যে তার হাতে অস্ত্র থাকতে হবে, এই প্রশ্নগুলোর সমাধান হয় না। কিন্তু ফার রাইটিস্টদের এই যেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কি বলা যায় এটাকে, অ্যাকসেপ্টেন্সের সামাজিক অ্যাকসেপ্টেন্স তৈরি করা হচ্ছে, এটার প্রতিরোধ খুব জরুরি হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যা ইচ্ছা করেন, কিন্তু আপনার যে মিনিমাম নিরাপত্তা নাগরিক হিসাবে, নারী হিসাবে শুধু না, নাগরিক হিসাবে, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে চোখ এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। কারণ গভর্নমেন্ট ফার রাইটিস্ট দ্বারা, উগ্রবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত। সেই জায়গায় জনগণ হিসাবে আমাদের কথা বলতে হবে। এখন এদের অনেকের সাথে অনেকের মিলবে না, অনেকে আমার মাথা নিয়ে হাটে তুলে বেঁচে ফেলাবে, অনেকে অনেক কাহিনী করবে, কিন্তু এর বাইরেও ইন্ডিভিজুয়ালি এই জায়গাগুলো কথা বলার দরকার আছে। যদি এটা না বলি, ট্রাস্ট মি, আমি আপনাকে বলি, আমি কিছুদিন আগে বলছিলাম, ইনফ্যাক্ট এটা একটা বিখ্যাত স্পিচ, ইভেন আমি নাদিয়ার প্রোফাইলও দেখেছি, উনি আগে শেয়ার করেছিলেন, আমি পরে ওই স্পিচের একটা অনুবাদ দিয়েছিলাম, যে আফগানিস্তানে 2019 সালে, সরি 1919 সালে ভোটাধিকার হয়েছিল, সেই আফগানিস্তান এখন কোথায়? নারী ভোটাধিকার 100 বছর আগে পাওয়ার পর জিনিসগুলো বোঝা যায় না, জিনিসগুলো খুব মানে ফাটফাট ফাটফাট করে ধীরে ধীরে চাপাইতে থাকে। প্রথমে বলবো স্লিভলেস পরা যাবে না, তো আপনি মনে করবেন আচ্ছা যা স্লিভলেস না পরে হাফ হাতা পরে হাঁটি,
তারপরে দিন বলবে কিন্তু হাফ হাতে করা যাবে না, ফুল হাতে আসবে, তারপরে বলবো ঘরে বসে থাক। আপনি কিন্তু ওই যে স্লিপলেস থেকে ওইটা শুরু হয়েছিল ওইটা কিন্তু কানেক্ট করতে পারবেন। এই জায়গাটা আমার কাছে এই জন্য মনে হচ্ছে খুব স্ট্রংলি কথা বলতে হবে। এই উদ্যোগটাকে আমি পার্সোনালি মনে করি যে হ্যাঁ, এটার ভিতরে প্রচুর ধান্দাবাজ লোকজন আছে। আমি কারো নাম বলতে চাই না, নাম বলে বিব্রত করতে চাই না, আছে। তারা তাদের মলম বেচতে ওই দোকানের মধ্যে ঢুকবে। হয়তো কিছু সাধারণ মানুষ এবং যারা অংশ নিচ্ছেন তাদের একটা বড় অংশ নিচ্ছেন যে তারা ফিল করছেন এক্স্যাক্টলি দ্য জুলাই আগস্টের ঘটনা। তারা ফিল করছিলেন তখন যে না, এইভাবে মানুষ মেরে ফেলতে পারো না, তোমার ফাইট যাই হোক। তারা রাস্তায় নেমেছিলেন। এখানে অনেকেই কিন্তু আমি অনেককে চিনি যারা যাচ্ছেন ওই জায়গা থেকে যে না, নারীদের উপরে এত নির্যাতন হচ্ছে, কোথাও না কোথাও কেউ তো দাঁড়াচ্ছে, চলো আমরা ওইখানে গিয়ে দাঁড়াই। আমি সেটাকে স্বাগত জানাই। এর বাইরে এই প্রসেস গুলো তো রাজনৈতিক ফাইট গুলো থাকবে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। লোকজনের ধান্দা অনেকে করবে ভাই, এটা কি করবেন, আটকাতে পারবেন না। না, কিন্তু ধান্দা আমার সমস্যাটি সেখানে না। দেখুন, এই আন্দোলনের সময় থেকে শুরু করে যারা এই প্ল্যাটফর্মে আছে কিংবা যারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন, এরা অনেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি তাদেরকে কিন্তু আমি 18 জুলাই যে সমস্ত খবর পেয়েছিলাম সেই খবরগুলো আমি কিন্তু তাদেরকে জানিয়েছিলাম যে দেশটা এই পরিণতির দিকে যাবে। আমার কাছে সেই তথ্যগুলো ছিল। আজকে যা ঘটছে ঠিক সেই তথ্যগুলো আমার কাছে ছিল। আমি কিন্তু এই আন্দোলনকারীদেরকে জানিয়েছিলাম। তারা বলেছিল পরেরটা, বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্র হয়, বাংলাদেশ যদি ইসলামী অভ্যুত্থান হয়, এগুলো পরেরটা পরে দেখা যাবে। 9 মাস লেগেছে তাদের সেই পরেরটা পরে দেখার। তাদের তো ওই সরকার পতনের সঙ্গে সঙ্গে সেটি দেখা উচিত ছিল, কারণ সরকার পতনের সঙ্গে সঙ্গেই তো সেই সিমটমগুলি স্পষ্ট হয়ে উঠেছিল। তারপরও যেহেতু তারা দেরি করেছে এবং এই সরকারকে আজও তারা সমর্থন দিয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে একটা না না, আমি কয়েকটা জায়গা আমি একটু ঢুকি এখানে। কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। সেটা প্রথমটা যেটা আপনি বলছেন যে সংবিধান চেঞ্জ করা, আসলে সংবিধান চেঞ্জ করা খুব লেজিট আলাপ যদি ওইটা হয়। আপনি ওই যে বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরেই যেটা হচ্ছে সংবিধান চেঞ্জ করা, জাতীয় সঙ্গীত চেঞ্জ করা। সংবিধান জাতীয় সঙ্গীত দুটো ডিফারেন্ট জিনিস। না না না, বাংলাদেশে যে আমি একটু বলি, একটা সেকেন্ড। আপনি বলেন, কিন্তু আপনি ম্যাচ আপ করেন না এইখানে এটাতে যে এই আলাপগুলি তো তারা 5 আগস্টের আগে করেনি। আমি সেই জায়গাটা বলেছি। যদি না এখন দেখেন, এটা সুযোগ ছিল না বাংলাদেশে এই আলাপটা করার, আপনার জায়গা ছিল না, সুযোগ ছিল না। সংবিধানের প্রসঙ্গটা কেন আসে? কারণ এই সংবিধানের মাধ্যমেই যে ফ্যাসিজম, যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট এত এই জায়গায় যেতে পেরেছে, এটা সংবিধান মারফত যেতে পেরেছে। সুতরাং সংবিধান বাতিল যদি হতো, খারাপ কাজ হতো না। আমাদের ধরেন 72-এর সংবিধান এতবার 17 বার সংশোধন করা হয়েছে। আপনি এখন এই জিনিস বাতিল করতেই পারেন, এটা নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। এটা 2-3 বছরের কাজ, সেটা কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন এই যে ধরেন প্রো পাকিস্তানি, ইভেন ধরেন একটা মানুষ যদি বলেও আমি জাতীয় সঙ্গীত পাল্টাতে চাই, আমি বললেই কি হয়ে গেল নাকি? একটা মানুষকে বলার জায়গা দিতে হবে। এই স্পেসটা আওয়ামী লীগ আমলে ছিল না। আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা সারাক্ষণ আমি এই কথাটা বলার সাথে সাথে আমি ট্যাগড যে আমি একজন প্রো পাকিস্তানি, আমি একজন জামাত শিবির ইত্যাদি ইত্যাদি। ধরেন জামাতি, ধরেন আমি প্রো পাকিস্তানি, ধরেন আমি রাজাকারের বাচ্চা, ধরেন আমি কি কথাটা বলতে পারি না? বললাম। আমাকে বলতে দিতে হবে তো। আপনার বলার এবং শোনার স্পেস তৈরি করতে হবে। আওয়ামী লীগের দেখেন, আমি এখানে ব্যক্তিগত একটু ইনফরমেশন দিই। আমার পুরো ফ্যামিলি আওয়ামী লীগের ফ্যামিলি। আমার এই 180 ডিগ্রি যে এই টার্নটা আওয়ামী লীগের কারণেই। যে আপনি মানুষকে এত দূর ডেমোক্রেটিক একটা স্পেস দিবেন না, আপনি একটা কথা বলবেন, একটা কার্টুন আঁকবেন, তার জন্য আপনি মানুষকে মেরে ফেলবেন। এই জিনিস যখন হয়েছে তখন তার রিপারকাশন থাকবে এবং আওয়ামী লীগ গভর্নমেন্টকে সেই রিপারকাশন ফেস করতে হবে। আজকে না হলে কালকে, না হলে পরশু, না হলে একদিন করতেই হবে। এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা করেছে। হাসিনা দেশে থাকলে তাকে লোকজন পিটায় মেরে ফেলতো, মুসলিনি কেস হতো। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছে, ধরেন এখন এই আপনার সংঘবদ্ধভাবে যে আন্দোলনগুলি চলছে, এটা আপনি অন্য এই জাতীয় সঙ্গীত নিয়ে আলাপ মানুষকে করতে দেন। আপনি পাল্টাতে পারলে তারপর আপনি বলবেন যে হ্যাঁ পাল্টানো গেছে। তার আগ পর্যন্ত তো আপনার এটা একটা ডেমোক্রেটিক স্পেস, মানুষকে কথা বলতে দিবেন না আপনি। সে যদি মনে করে যে না আমার আমার ইয়ে ভালো লাগে না, সোনার বাংলা ভালো লাগে না, সোনার বাংলা শুনলে আমার ঘুম চলে আসে, আমি ধনধান্য পুষ্পে ভরা আমি করতে চাই, দেন আপনি দিবেন না, চেঞ্জ করবেন না, এইটা একটা লম্বা প্রসেস। কিন্তু তার আগে আপনার স্পেস থাকতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যেই
উগ্র ডানপন্থী যে রাজনীতি এবং ধরেন ইসলামী জাতীয়তাবাদ, এক জাতীয়তাবাদ থেকে আমি যে এসে উপস্থিত হচ্ছি ইসলামী জাতিবাদী এক জায়গায়, যেখানে আমি বলছি যে এটা ভারতের, আমি 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 পর্দা করি না তাদের, কোট আনকোট পর্দা করি না তাদের ভাষায়, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভারতপন্থী, শাহবাগী, ট্যাগিং এর রাজনীতি। এই জায়গাগুলি ভয়ঙ্কর। এবং আপনি আগে আওয়ামী লীগ যা করেছে এখন আপনি তাই করছেন। আমি প্রশ্ন করছি, আরে মার্জিয়া প্রভারা তারা অর্গানাইজেশন একটা করছে, আগামীকালকে একটা সমাবেশ হবে, আমি এখানে প্রশ্ন করছি, সেই প্রশ্ন করলে আমি হচ্ছে দালাল হয়ে গেলাম, ফ্যাসিস্টদের দোসর হয়ে গেলাম। তাহলে আপনার সাথে হাসিনার পার্থক্য কোথায়? আপনি হাসিনাকে সরাইলেন নিজে প্রতিষ্ঠিত হইতে, ক্ষমতার ভাগ নিতে। আপনি হাসিনাকে যেই যেই জায়গায় অভিযোগ করেন ঠিক সেই সেই জায়গায় অভিযোগ আমি আপনাকে করতে পারি, কেন আপনাকে প্রশ্ন করা যাবে না? আপনি কি আল্লাহ? আল্লাহকে মানুষ প্রশ্ন করে, আপনাকে কেন আমি প্রশ্ন করতে পারবো না? আপনি যেই জায়গা তৈরি করেছেন, এই জায়গাটা হচ্ছে ভয়ের জায়গা তৈরি করা, যে আমি কথা বলতে পারবো না, আমি 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 অন্য কোনো ওপিনিয়ন রাখতে পারবো না। আওয়ামী লীগ আমলে যে ঘটনাটা ঘটেছে, শিবির ট্যাগ দেয়া, এখন একই একই কাহিনী চলছে, আওয়ামী লীগ ট্যাগ দেয়া। আজকের পর থেকে আমাকে আওয়ামী লীগের দোসর বলা হবে, আমি জানি এটা অলরেডি, কারণ আমি আপনার সাথে আসছি এবং আমি এই কথাগুলি বলছি। এই কথা বলার সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ দেখেন না 2 দিন আগে লিখছে যে কোনো জায়গায় আমরা যদি দেখি আওয়ামী লীগের আঁতাত হচ্ছে সেটা মামলা করব। কেন? এটা কি মানে ফাইজলামি পাইছেন আপনি? এক আওয়ামী লীগ সরায় আরেক আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ তো ছাত্রলীগ করা পোলা, তো সে তো এই গাছ থেকে দূরে যাইতে পারবে না, গাছের ফল গাছের কাছেই পড়বে, তাই না? তো তো উনার আলাপ তো এটাই হবে যে আমি ধরেন আজকে আমি দল চেঞ্জ করলাম 100%, এখানে বসে আমি প্রকাশ্যে বলছি, ধরেন আমি দল চেঞ্জ করছে আওয়ামী লীগ আজকে থেকে আমি, হু গিভস আ ফাক? আমাকে আপনি মেরে ফেলতে পারবেন? আমার কথা বলার স্পেস আপনি বন্ধ করতে পারবেন? আমার মত প্রকাশের স্বাধীনতা আপনি বন্ধ করতে পারবেন? কে? কেন কেন কি কারণে আমি পারবো না? তাহলে আপনার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আপনার কিসের লেজিটিমেসি আছে আওয়ামী লীগ গভর্নমেন্টকে সরানো? তাহলে একই কথা বলা যায়, আওয়ামী লীগ যে আপনাকে যেই লেভেলে বাস দিছে ঠিক সেই লেভেলের বাস খাওয়ার জন্য আপনি তো নিজেই নিজেই জাস্টিফাইড করে ফেললেন। আপনাকে যা বাস দেওয়াই উচিত ছিল, আপনি নিজে সেটা জাস্টিফাইড করেছেন। আওয়ামী লীগ করে না, আপনি নিজে করছেন। আমি কোনোদিন আফসোস লীগ না, আমি বলি না আগে খুব ভালো ছিল, আহারে আওয়ামী লীগ থাকলে না জানি কত সুখের সাম্রাজ্যের মধ্যে আমি থাকতাম। বাংলাদেশ যেই তিমির ছিল বাংলাদেশ সেই তিমির আছে, বরং তিমির দীর্ঘায়িত হচ্ছে, এই হচ্ছে বিষয়। এখন প্রবলেম হচ্ছে যে আমাদেরকে এই যে একটা মৈত্রী যাত্রার মতো একটা, যেটাকে আমি বলি স্বপ্ন দেখানোর জায়গা, এই জায়গাগুলি সুন্দর অফকোর্স, এবং আমি এই জিনিসের সাথে 100%, 100-র উপর 500% আমাকে কেউ এটার মধ্যে ইনভলভ করুক আর না করুক, আমি তো মার্জিয়া প্রভার মতো টাকা খাওয়া লোক না, আমি টাকা ছাড়া এইসব কাজ করি সারা জীবন। তো আমি এটার সাথে 100% সংহতি জানাতাম, কিন্তু যেই মুহূর্তে দেখলাম যে বাটপার গুলি এটার ভিতর ঢুকছে, এখন আরিফ বললেন একটা আন্দোলন করতে গেলে ভাই 5 জন লোক টাকা খাবে, 4 জনকে আপনার ঘুষ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উইচ ইজ নর্মাল। আমার কাছে নর্মাল না, আমার কাছে এই কারণে নর্মাল না কারণ যারা রাজনীতি করতে আসছে তাদের যদি এরকম বাটপাড়ির অভ্যাস থাকে, তাহলে আপনি আমাকে নৈতিক আলাপ দেওয়ার একদম কমপ্লিট জায়গা হারান, আমার মনে হয় জিনিসটা আপনি আমার আপার হ্যান্ড নেয়ার। আমি এটা বলছি না, আমি বলছি যে প্রথম কথা হচ্ছে নারী ইস্যুতে এখন যে অনেকে বলছেন যে কথা বলার অন্য প্রায়োরিটি, আমি এটা মনে করি না। আমি মনে করি নারী যে এই মুহূর্তে একটা জরুরি প্রায়োরিটি, বিকজ অফ মানে সরকার এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের যে জায়গায় এই যে ট্যাগিং এর রাজনীতি আপনি বললেন, এইসব কারণে নারী একটা ইস্যু। আমি বলছি যে এই কথাগুলো বিভিন্ন ভাবে হবে, কিছু কিছু জায়গায় কিছু ধান্দাবাজরা ওই কথা বলবে, কিন্তু আপনি ধান্দাবাজরা কথা বলছে বলে আপনি কথা বলে চুপ করে দিবেন, আমি কথা বলে চুপ করে দিব, আরেকজন দিবেন, এটা উচিত হবে না। আমি ওই জায়গাটা বলছি। আমি বলছি না যে না সব ধান্দাবাজরা বলো আমি বাড়ি চলে যাই, বা কেন আরিফ জেপ্তিক বলছে বলে নাদিয়া রাগ করে বলবে না তা না। ইফ ইউ ডোন্ট লাইক মি, আমার স্বভাব আপনার খারাপ লাগে, গুড, আপনি বলেন, কারণ নারী ইস্যুটা এই মুহূর্তে খুব প্রয়োজনীয় হয়ে গেছে। আমি যে জায়গায় দেখছি কি সোশ্যালি লোকজন বেরোতে পারছে না এবং সন্ধ্যা পরে বেরোতে মানে অনেক বেশি ভয় পায়, তো এই জায়গাটা সকলের বলা উচিত। আমি ওইটা বলছি, আমি বলছি না যে আপনি একটা ধান্দার দোকান খুলে ফেলেন, ওইটাতে আমি বলছি। আমি বলছি যে ধান্দার তান্দার মতো বলো, নন ধান্দারাও বলেন, এটা হচ্ছে আমার মেসেজ। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এটা করতে আপনারা গেলে খেয়াল করেছেন কিনা করতে গেলে সুলতানা হালাল, আরিফ, বিপক্ষে গেলে দালাল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দালাল তো অবশ্যই। তো এখন কথাটা হচ্ছে যে আপনার কি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন? এই যে পোস্টারের ল্যাঙ্গুয়েজ সব মাহফুজ আলমের ল্যাঙ্গুয়েজ দেখছেন? এখানে কোনো সাধারণ মানুষের কোনো ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি? পোস্টারের ল্যাঙ্গুয়েজ, ন্যায্য হিস্যা বাংলা দেখেন আপনি? সম অধিকার এখন বাংলায় বলার দরকার নাই, ন্যায্য হিস্যা বলতে হবে এখন। বা এনিওয়ে, ন্যায্য হিস্যাতে আমার কোনো সমস্যা নাই। আমি বলছি আপনি ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন খেয়াল করেন। এটা কার ল্যাঙ্গুয়েজ? কোত্থেকে আসছে? অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা অর্গানাইজেশন যার ল্যাঙ্গুয়েজ 100% মাহফুজ আলমের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমি এটা কোন রকম ভাবে মনে করি না যে এটা অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন। সবাই যাক, অসুবিধা নাই। ডেফিনিটলি সবাই যাবে, মজা করবে, ছবি তুলবে। উই নিড দ্যাট। বাট এট দ্য সেম টাইম আমাদের একটু জায়গা ক্লিয়ার করার কথা যে এখানে যে নেতৃত্ব যারা যারা আছেন, নেতৃত্বে বড় বড় বাটপাররা আছেন এবং তারা আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী বাটপার, নতুন কোনো বাটপার না এরা। এখন এখন ধরেন আগে সরকারি নারীবাদী ছিলেন, তারা সরকারের আমলে খাইছেন, এই সরকারের আমলেও কিছু সরকারি নারীবাদী জন্মাচ্ছেন, ওনারাও খাবেন। তো এটার সাথে আমাদের আসলে এক ধরনের অ্যালায়েন্সের ভিতর চলেই আসতে হবে। মানে ভাবতেই হবে যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই আর কি। এনসিপি আর আপনার হেফাজতের মধ্যে কি কোনো পার্থক্য আছে আরিফ জেবতিক? হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, হেফাজত অনেক বেশি সৎ। তারা জানে তারা কি চায়। তারা তার 13 দফার মধ্যে একবার পরিষ্কার। মানে এবারে 4 দফা ওই যে নাদিয়ার সাথে আমি একমত, লাস্টে হঠাৎ মনে হয়েছে যে একটা দফা মিস হয়ে গেছে, কি দিবা, দিছে। কিন্তু এর আগে কিন্তু তারা খুব পরিষ্কার, তারা সৎ। তারা বলছে মোমবাতি জ্বালাইতে পারবে না, 13 দফার মধ্যে ছিল। মানে মোমবাতি জ্বালানো যাবে না দেশে, এইটার বিরুদ্ধে আন্দোলন করে তারা মারা গেছে শাপলা চত্বরে। দ্যাট ইজ বাস্তবতা। তারা জানে ভাই আমার মোমবাতিতে প্রবলেম। এনসিপি এবং এই ধরনের কিছু লোকজনের প্রবলেমটা কোথায় জানেন? আমরা কি চাই আমরা জানি না। আমি গিয়া মৈত্রী যাত্রাও করতে চাই, নারীর অধিকার চাই, আবার আমি মনে করি যে নারীর অধিকার হইল যে এইটুক দিব, এর বেশি দিতে পারবো না। মানে এই যে পুরো জিনিসটা প্রবলেমেটিক। এনসিপি বা এদের এই রাজনীতির জায়গাটা তো পরিষ্কার না। মানে তাদের নারী নেতৃত্ব আছে, আবার সেই নারী নেতৃত্ব বলছে যে প্রয়োজনে সরকার একটা বোর্ড বসে পোশাক কমিশন বানায় দিবে এবং হেরা ডিসিশন দিবে সরকারের, মানে লোকজনকে পোশাক করবে। আপনি বুঝতেছেন, এরা কনফিউজিং সত্তা। আমি হেফাজতকে রেসপেক্ট করি, তার কোনো কনফিউশন নাই। আমি জামাতকে তার মতো করে সম্মান করি, সে জানে। আমাকে অনেকে বলে যে আপনি, আমি বলি ভাই এটা নিয়ে কানবেন কেন? জামাত পাওয়ারে আসছে, জামাত আমার বিরুদ্ধে মামলা দিবে, এইটা না বুঝলে আমি গাও। আমি ওই সময় থেকে জানি যে আমি 13 সালে শাহবাগে দাঁড়াইছি, আমি জানি যে 13 সাল +1 দিয়ে হইলে জামাত যখন সুযোগ পাবে আমার মেরে ফেলাবে। সো ইটস ফাইন। আমার এটা নিয়ে কোনো ধরনের যে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিপক্ষ থাকা ভালো। মানে আমি একটা বোকা মানুষ, এটা যদি আপনি বুঝেন আপনি আমাকে সাথে কথা বলতে পারবেন। আমি বোকা, বুদ্ধিমানের মতো আপনার এখানে এসে আচরণ করতেছি, ওইটা কিন্তু আপনার ডিল করা কষ্ট। এনসিপি এন্ড আদার্স কিছু লোকজন হচ্ছে এরকম যে কি করতে চায় এটা 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 তারা নিজেরাই পরিষ্কার না, এবং এই পরিষ্কার না থাকা লোকজন কিন্তু ভয়ঙ্কর হয়। এরা দুই পক্ষেই খেলতে পারে। এরা হেফাজতের মঞ্চে উঠছে, আবার এনসিপি নেতারাই আবার হেফাজতের বিরুদ্ধে উকিল নোটিশ দিচ্ছে। আপনি দেখছেন ভন্ডামির লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এরাই কিন্তু হেফাজতের মঞ্চে উঠছে, বক্তৃতা দিচ্ছে, আবার এদেরই এক গ্রুপ হেফাজতের ওই মঞ্চে কেন বেশ্যা টাকা হইলো এটা নিয়ে গালি দিচ্ছে। মানে ভাই হেফাজতের বেশ্যা করে গালি দিচ্ছে, এটা হেফাজতের কাজ। হেফাজত তো আপনার ওইখানে ভালো কিছু বলবে না, ও তো মিটিংই করছে ওই কারণে। আবার এই হেফাজত সরকারে আছে, এই যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, এরাও সরকারে আছে, রাইট? এরা সরকারের সমর্থক, তো একই তো। এইটাই ভয়ঙ্কর জায়গা, এই জায়গাটাই ভয়ঙ্কর। একমাত্র বাংলাদেশে অনেস্ট অর্গানাইজেশন হেফাজত, যে কারণেই হেফাজত ডেঞ্জারাস। যে কোনো ধরনের উগ্র ডানপন্থী অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন, জাতিবাদী অর্গানাইজেশন সবসময় খুবই অনেস্ট হয়। এটা 100% আমি আরিফ জেবতিকের সাথে 100% একমত। আর এনসিপি confuse.com এবং গাবর দিয়ে ভর্তি, এবং এর মধ্যে ধরেন 500 লাইনের ফ্যাকশন আছে তাদের। এর মধ্যে ধরেন এক ফ্যাকশন হচ্ছে হাসনাত ফ্যাকশন, এক ফ্যাকশন আপনার নাহিদ ফ্যাকশন, এক ফ্যাকশন আপনার মাহফুজ ফ্যাকশন। এরা হচ্ছে এই ধরেন এই যে মাকড়সার চারদিকের জাল থাকে যেরকম, এরকম এখন ধরেন একজন একটা কথা বললো ওইটাতে আমি রাজি, আরেকজন কইলো ওইটাতেও রাজি। সুতরাং আপনি জানেন না, এরা কনফিউজ ছাড়া আর কিছু না। তো এটা ডিস্টার্বিং, অফকোর্স ডিস্টার্বিং, খুবই ডিস্টার্বিং, কারণ আপনি তাদের নেক্সট মুভ কখনো ধরতে পারবেন না। জামাত আরেকটা মুনাফেক সংগঠন। আজকে আপনি এই যে আপনার ইলিয়াস হোসেন বলবে মেয়েরা তো হাফ প্যান্ট পরবে, অসুবিধা কোথায়? তোমাদের দেশে সানি লিওন আসে, তোমাদের দেশে মাদ্রাসার পাশে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, অসুবিধা না। এটা ইলিয়াস হোসেনের বক্তব্য। ইলিয়াস হোসেন যদিও বলবেন আমি জামাত না, তারপরেও বললাম আর কি। তো জামাতের লোকজনও এক একদিন এক এক কথাবার্তা, মেয়েরা তাদের ইচ্ছা মতো আলাপ করবে। এই জামাতের এই কথাবার্তা আজকে বলবেন, কালকে উনি আসবেন, আইসা
হচ্ছে টাইপ দিবেন। জামাত 50 বছরের খেলে তো, জামাত তো ছোট ছোট লাইনে খেলে না, তো 50 বছরের প্ল্যান করে উনি দরকার হচ্ছে এখন আপনাকে দলে টানা, সুতরাং আপনি খুব সুন্দর সুন্দর জামাতের আমি সুন্দর সুন্দর কথাবার্তা বলবেন, খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলবেন, 3 দিন পর ওনার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। যে কারণে ধরেন আজকে একবার যুদ্ধাপরাধ নিয়ে ওনারা কোন অবস্থানে যাবেন এটি কোনো ঠিক ঠিকানা নাই। আজকে বলবেন যে পাকিস্তান মুক্তিযুদ্ধকে আমরা ওন করি, আমরা প্রো বাংলাদেশি, আজকে বলবেন জামাতের যারা যারা মারা গেছে তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আগামীকালকে উনি বলবেন যে না, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিশাল বড় ভুল ছিল, এটা ভারতের প্ল্যান, ভারত এই কাজ করছে, এবং আপনারা যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সব হচ্ছে ভারতের দালাল। তো উনাদের যেহেতু কথাবার্তার কোনো ঠিক নাই, সুতরাং উনাদের ক্ষমতায় আসার সম্ভাবনাও খুব কম। আমি যেরকম দেখি যে এই যে এনসিপি একটা দুইটা ভোট পাইলেও পাইতে পারতো, এই যে সব ওলট পালট কনফিউজিং কথাবার্তা বলে ওই একটা ভোট একটা যদি পায়, আমার এই যে খবর দেন একটা পাইছে। এই যে অনেকে মন্তব্য করছে মৈত্রী যাত্রার গল্পটা পুরো জানান প্লিজ সুলতানা, নাদিয়াকে বলতে দিন। আমি তো নাদিয়াকে আমার তো বলা হয়ে গেছে ভাই, আমার বলা হয়ে গেছে, এই তো একটুকি বললাম যে মৈত্রী যাত্রার পুরো জিনিসটা হচ্ছে, আমাকে এক লাইনে যদি বলতে দেন এটা মানে হওয়া উচিত, হওয়া ভালো, আমি শুভকামনা জানাই, 100বার শুভকামনা জানাই, কিন্তু এর নেতৃত্বে যারা আছে এটা সব বাটপার। এটা হলো এই খাওয়ার জন্য আন্দোলন করছে, এবং একটা একটা নির্দিষ্ট এলিট গ্রুপের মধ্যে আছে, তৃণমূল পর্যায়ের কেউ নাই, বাংলাদেশের পুরনো অর্গানাইজেশন গুলির কিছু নাই, 50টা কোন জায়গা থেকে ছাগলের 3 নাম্বার বাচ্চা টান দিয়ে ধরে নিয়ে আসছে যে আসো তোমরা, আমরা যাবো। ওই যে হেফাজত যখন আন্দোলন করতে যায় যে আচ্ছা বাতাসা খাওয়াবো, আসো তুমি, মাদ্রাসা থেকে 5টা ছেলে নিয়ে আসলো, ওদের যেরকম 50টা অর্গানাইজেশন, 50টা অর্গানাইজেশন আপনি চিনেন কি অর্গানাইজেশন, আলবাল ছাল কতগুলি অর্গানাইজেশন নিয়ে আসছে। তো এই অর্গানাইজেশন 50টা আছে, আর এরা হচ্ছে এই জিনিস আমাদেরকে সামনে দেখাবে যে আমরা অনেক, বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট, বাংলাদেশে ডানপন্থা আছে, বাংলাদেশের নারীরা খুব শক্তিশালী, খুব প্রতিবাদী, খুব হ্যান খুব ত্যান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা ফ্যাশন প্যারেড হবে, একটা ফ্ল্যাশ মব হবে, একটা নাচবে মেয়েরা। আগামীকালকে যেহেতু ড্রিক স্পন্সরে আছে, খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক্স আপনারা কিছু ছবি দেখবেন, বিউটিফুল ব্ল্যাক এন্ড হোয়াইটের ছবি দেখবেন, সেটার এক্সিবিশন দেখবেন আপনারা, এইটার জন্য ফান্ড কালেক্ট হবে কিছু, এবং এখানে পেছনে যারা আছে তারা একটা বড় ফান্ড পাবে আগামী 20 বছর, তাদের হিসাব ক্লিয়ার। আর আপনাদের সাথে যদি তাদের বন্ধুত্ব থাকে আপনাদেরও হিসাব ক্লিয়ার, আপনারাও কিছু টাকা টুকা পাইলেন। আমার সাথে যেহেতু বন্ধুত্ব নাই, আমি টাকা পাবো না আনফরচুনেটলি, এই জন্য আমার খুব মন খারাপ, টাকার যেহেতু ভাগ পাবো না এই কারণে আমি এটার বিরোধিতা করছি। আচ্ছা, এই হচ্ছে আমার আলাপ শেষ। বুঝতে পেরেছি। আমরা এই যে নারী সংস্কার কমিশন, হ্যাঁ, এদের দেখলাম এরা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে এর মধ্যে সংবিধানের 70 ধারা বাতিল করতে হবে, মানে এটা কি নারীর অধিকারের সঙ্গে যায় নাকি এরা ওই যে সরকারকে একটা দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা পায়তারার অংশ? আরিফ জেপ্তি। আমি রিপোর্ট দেখি নাই, যেহেতু ইংরেজিতে লেখলে ভালো লিখছে, আর যদি বাংলায় লিখে থাকে তাহলে নাদিয়ার কাছে কি মনে হয় যে এই যে সংস্কার কমিশন যে জায়গায় মনে হচ্ছে কি বরঞ্চ সরকারকে আমি ওইভাবে প্রেসার দিতে চাই। ধরেন ওইখানের মধ্যে আমি নাদিয়ার মানে নাদিয়ার কিছু জিস্ট দেখেছি লেখার মধ্যে, মানে উনি পড়েছেন বা আরো যারা আমার বন্ধু বান্ধবরা পড়েছেন। আমার কথা হচ্ছে লেটস স্টার্ট উইথ সরকারের যে ঠিক আছে এখানে 50টা খুব ভালো প্রস্তাব আছে, 5টা হেফাজতের কারণে তুমি মানতে পারছো না, গুড, বাকি 45টা এখন করে দাও, লেটস স্টার্ট ইন সাম পয়েন্ট। ঠিক আছে, আপনি ওই সব বাদ দিয়ে ঝুঁকে ঝাড়া আলাপ করে লাভ নেই। আপনি কোথায় কোনটা আটকাবে জানেন? সবকিছু হয়তো কম বেশ হবে, আটকাবে যায় সম্পত্তির টানাটানিতে। সম্পত্তির ভাগ আমি পুরুষ মানুষ দিব না আমার বোনের সমান, কারণ আমার বাপ একটা খুব দামি জায়গায় রেখে গেছে শহরের মাঝখানে, ওইটা আমি ওইখান থেকে তারা দিব, ওই ফাইডে আমি তখন আবার হেফাজতের পক্ষে আছি। সুতরাং ওইটা ট্রাবল, ওই আপনি ওইটা নিতে পারবেন না, গুড, ওইটা রেখে বাকি সবগুলো নেন, নিয়ে ওইটাতে পয়েন্ট আউট করেন যদি সরকার আন্তরিক থাকে। আপনি ওইটা আন্তরিক না বলে আপনি একটা রিপোর্ট বানাইলেন, সেই রিপোর্ট রাখলেন, আপনার লোকজন দিয়ে আপনি আবার ওইখানে আপনার কিংস পার্টির গিয়ে হাসনাত ওইখানে বক্তৃতা দিচ্ছে, আপনারাই নারীর বিরুদ্ধে বললেন। আবার এই যে এখন যেটা আসছে, এখন তো নাদিয়া পয়সা পায় নাই বলে অনেক বেশি বলছেন উনি, বাট মানে এইটাও আবার আপনাদের দোকান, এখানেও সব আপনাদের সংগঠক যাদেরকে আমি চিনতেছি এদের অধিকাংশ, সব মিলে একটা কনফিউশন এবং ক্যাচাল তৈরি হয়েছে এটা। আপনি দেখেন এতগুলা সংস্কার কমিশন হইলো কেন? আমি বলতেছি যে নারী অধিকার নিয়ে বেশি কথা বলার দরকার পড়ে যায়, এতগুলো কমিশন হইলো, কোন সংস্কার কমিশন নিয়ে কিন্তু কারো কোনো দুঃখ নাই, কারো কোনো কথা নাই, সব কিন্তু জনসভা বক্তৃতা সভা সবকিছু শুরু হয়ে গেল নারী অধিকার নিয়ে।
সুতরাং এটা একটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু একটা বড় প্রবলেমেটিক জায়গা। এটাকে সবাই মিলেই কিন্তু ডিল করতে হবে, এবং আলাদা আলাদা জায়গা থেকে করেন, কিন্তু এটা করতে হবে। এটা না করে ছাইড়া দিলে খুব দ্রুত আমাদের অবস্থা খুব খারাপ হবে। কারণ এরা এখন যেটা আছে, এটা ফার রাইটিস্ট উগ্র লোকজন, যেখানে আপনি সামাজিক ভাবে তারা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে যে আপনি একটা নারীর যা ইচ্ছা বাসে বলতে পারবেন, তার পোশাক নিয়ে বলতে পারবেন, যেটা কিন্তু এত দ্রুত বাড়তেছে, এটা খুব আশঙ্কার কথা। মানে এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছিল এতদিন, এখন খুব দ্রুত বেড়ে যাচ্ছে। কারণ জানে সরকার কিছু করবে না, কিছু করলে একটা মব লাগাই দেবে। একটা পত্রিকা নিউজ করলে বলবো যে সন্ধ্যা 6টার ভিতরে নিউজ না হবে, নাহলে 8টার সময় এসে তোর বাসার সামনে গরু জবাই করে চলে যাবে। whatever it is. So এই জায়গাটায়, এই চ্যালেঞ্জের জায়গাটা ফাইট করাটা কঠিন, বাট করতে হবে। জি নাদিয়া, এমনিতে জুলাইয়ের এই 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 ধরেন এই আন্দোলনে বলতে এই যে মৈত্রী যাত্রার কথা বলছি আমি, এই মৈত্রী যাত্রায় তারা কি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল? না, আমাকে তো জানাবে না। এটা তো ধরেন আমি তো ওই যে গীতিয়ারাদের বিরুদ্ধে লিখি বা সামিনা লুৎফাদের বিরুদ্ধে লিখি, তো আর আহ, মার্জিয়া প্রভা তো এটার অন্যতম প্রধান। মার্জিয়া প্রভা তো আমাকে দেখতে পারেন না, তো উনি আমাকে জানাবেন না, সেটা নিয়ে কোথাও কোনো সমস্যা নাই। আমাকে ধরেন নাসরিন, তারপরে সামিনা লুৎফা, এদের বিরুদ্ধে লিখলে কি মানে কুরআন শরীফের ইয়ে হয়ে যাবে এরকম? ওনারা তাই মনে করেন না। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাংলাদেশের 90% নারীবাদী আমাকে দেখতে পারেন না। এবং ধরেন আমি তো আসলে কেউ না। ধরেন আমি আমার জেন্ডার স্টাডিজ নিয়ে পড়ালেখা নাই, বা ধরেন আমি বাংলাদেশে নারীবাদী আন্দোলনের সঙ্গে যারা সত্যি সত্যি নারী অধিকার কর্মী যারা আছেন, তাদের 100 মানে আপনি 90% তাদেরকে চিনবেন না। তো এই যে সামিনা লুৎফা, এগেন এরা এরা স্পোকস পারসন হয়েছে, বা খুশি কবিরকে আপনি চিনেন আওয়ামী লীগ আমল থেকে, এরকম 3-4 জনকে আপনি পাবেন। বাকি যারা নারী অধিকার কর্মী আছে তারা তো পেছনে কাজ করেন, আমার পরিচিত এক গাদা মানুষ আছেন, রেকগনিশনের জন্য তো করেন না। এবং ধরেন তারা এখানে ইনভাইটেড হন নাই। আমার পরিচিত এরকম অনেকে আছেন, আমারটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। আমি তো বললাম, আমাকে ওনারা ইনভাইট করুক বা না করুক, এখানে স্বচ্ছতা থাকলে আমি 100% যেতাম। আমি এইসব মানে সিরিয়াসলি আমার ওই জায়গায় আমার ইগো কাজ করে না যে কে আমাকে দাওয়াত দিল কে আমাকে দাওয়াত দিল না, এই নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু যারা সত্যি সত্যি আহ এখানে এখানে তাদের স্টেক আছে, বাংলাদেশে 10 বছর 15 বছর 20 বছর তারা বিভিন্ন রকম থ্রেট নিয়ে, এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের থ্রেট খেয়ে, অফিসের থ্রেট খেয়ে তারা কাজ করেছেন। তারা এই যে ধরেন বিভিন্ন লাইনের, ইভেন ধরেন এই যে তনু ধর্ষণ আমল থেকেই, যেটা তো একদম কমপ্লিটলি সরকারের এগেনস্টে, আপনার বাংলাদেশ আর্মির এগেনস্টে চলে গেল, তাই না? তো এই জায়গায় যারা চাকরির থ্রেট খেয়ে, অফিসের থ্রেট খেয়ে যারা কাজ করছেন, যারা তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের অনেকে এখানে ইনভাইটেড না। আমি নাম বলবো না, কারণ তারা নাম বলতে আমাকে না করেছেন ব্যক্তিগতভাবে, যে আমাদের নাম বলো না, শুনলে মনে হবে যে ওরা আমারে দাওয়াত দেয় না এই জন্য আমি কামতে বসছি বাড়ি বিসাইয়া। বিষয়টা সেরকম না। তো এখন কিন্তু আপনাকে দিল না কেন? ধরেন দুইটা ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেমন ধরা যাক যে ফেসিবাদ, আওয়ামী লীগ ফেসিবাদের সমর্থক যারা ছিল তাদেরকে নিব না, তো আপনি তো ওইটা না, মানে আমরা তো সকলেই জানি আপনি ওইটা না। আপনি জুলাই আমি আরেকটা জিনিস বুঝতে পারি না, এটা একটু আমি একটু নাদিয়ার সঙ্গে যুক্ত করি এই জিনিসটা। ধরেন এক সময় তো আমি তাদের সমর্থক ছিলাম, ধরেন গীতিয়া নাসরিন আমার শিক্ষক, আমি তার অনুসারী ছিলাম। আচ্ছা, আপনাকে আমি জানি না, নাদিয়া তো ধরেন নারীবাদের উপরে কথা বলেন, লেখার চেষ্টা করেন, বা ওনাকে ধরেন এই জেনারেশনের মধ্যে তো লোকজন জানে যে উনি একজন নারীবাদ ফেমিনিজম প্রমোট করেন বা কিছু, এবং উনি ওনার আরেকটা ভালো ক্রাইটেরিয়া আছে, উনি তো কি বলা যায় যে লাল বাহিনীতে ছিলেন, লাল ছিলেন, উনি এন্টি শেখ হাসিনা মুভমেন্টে ছিলেন। সো জুলাই আগস্টের ওই অ্যাপ্রুভালের যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু নাদিয়া মিট করে থাকেন। তো এখন আপনি বলতেছেন খালি টাকার ভাগ দিবে না বলে আপনারা নেয় না, এটা কি না অন্য কোনো কারণ আছে? এটা এটা ধরেন এগেন ব্যক্তিগত জায়গায়, এই যেই বললাম যে আপনি যখন বলছেন সর্বস্তর, এবং সেই সর্বস্তরের মধ্যে আমি পড়ি না, এ কারণেই পড়ি না কারণ আমি আপনার বিরুদ্ধে কথা বলি, এইটা হচ্ছে আমার অপরাধের জায়গা। তো আপনি আমাকে বলবেন না, সেটা এগেন এটা শুনলে মনে হবে যে ওরা আমাকে দাওয়াত দেয় নাই, আমার খুব মন খারাপ হয়েছে, আমি আগামী 30 বছর এটা নিয়ে কান্নাকাটি করব। বিষয়টা সেটা না। এই জায়গাটা হচ্ছে এটা যে আপনি আমাকে প্রমাণ দিলেন যে এটা আসলে সর্বস্তরের আন্দোলন না,
আপনি আমাকে দেখাই দিলেন যে আপনারা যে মৈত্রীর কথাটা বলছেন, এখানে আপনাদের মধ্যে কোনো মৈত্রীর জায়গাটা নাই। আপনারা সেই কয়জন এনজিওবাদী নারীবাদী আছেন এখানে, যারা এনজিওর সাথে যুক্ত এবং ইন্টারন্যাশনাল কয়েকটা এনজিওর সাথে যুক্ত। আপনারা সবাই মিলে ভাই, ওই যে বলে না ভাই বেড়াদার মিলে আসো খাই, উনারা ভাই বেড়াদার মিলে কয়েকজন খাবেন, এবং তার সামনে হচ্ছে 4-5টা ইয়াং জেনজির মেয়েকে দাঁড়া করায় রাখছে, যারা গেঞ্জি পরে ফ্যাশন প্যারেড করবে, ফ্ল্যাশ মাপ করবে। ওই বিষয়টা জানে না, ছোট ছোট বাচ্চা তো। তো ধরেন ভাবছে যে আমরা বিশাল বাংলাদেশে বাল ফেলে দিলাম। তো ওনারা হয়তো একটু জায়গা বাল ফেলার মতো একটা জায়গা, যে হ্যাঁ আমরা একটা শোডাউন দিলাম, শোডাউনটা জরুরি, সেই বাল ফেলা ওনারা ফেলুক। কিন্তু এর বাইরে পেছনে যে ঘটনা ঘটে গেছে সেটা সম্পর্কে ওনাদের কোনো আইডিয়া নাই, যে ওনাদেরকে সামনে রেখে আমাদের একটা বড় টাকার ডিলিংস হয়ে গেছে, এবং বাংলাদেশের একটা খুব সুন্দর, বাংলাদেশের বিশাল ইমেজ দ্বারা হয়ে গেল যে বাংলাদেশের মেয়েরা খুব ভালো আছে। কিছু ধরেন এখানে এই যে আমার মতো মেয়েরা যাবে, হ্যাঁ বড় বড় টিপ পরে যাবে, শাহবাগী গায়ে গন্ধ আমরা যারা, আমরা যাব এখানে ছবি তুলবো, এটাই হচ্ছে একমাত্র জায়গা। এছাড়া আপনি দেখেন কোথাও কোনো নতুন কোনো কথা বলা হয় নাই, কোনো কিছু আদায় করা হয় নাই। কার কাছে ভাই আমি দাবি জানাই আমি জানি না, আল্লাহর কাছে দাবি জানাইতাছি, ঠিক আছে, এরকম এক ধরনের বিষয় হচ্ছে যে আমি কার কাছে বলছি এ কথা, রাষ্ট্রই তো এই জিনিস করছে। মব, আরে মবকে ধরেন সেনাবাহিনীর সামনে দাঁড়ায় আছে, জিনিসপত্র ভাঙাভাঙি চলতেছে, মাজার ভাঙাভাঙি চলতেছে, তো রাষ্ট্র ভাঙতেছে আর আমি কই মব? ভাই মব কেডা? আপনি বলেন, কথাবার্তা ঠিক জায়গা মতো বলেন। আপনি অর্ধেক কথাবার্তা বলছেন, কুসুম কুসুম আন্দোলন, ভাসুরের নাম মুখে নিব না ভাই। এই আন্দোলন করে লাভটা কি? একমাত্র লাভ হচ্ছে সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হবে। আমি লাভের লাভ একটা জায়গা দেখি, সেটা হচ্ছে কিছু সুন্দর ছবি তোলা হবে। এটা দেখে ধরেন আমরা আমাদের দেশের ইমেজ, যেরকম ধরেন বাংলাদেশের বেশ কিছু ইমেজ আছে, সুন্দর সুন্দর বাংলাদেশের ফটোগ্রাফাররা ছবি তোলে, সবুজ মাঠ, তার মাঝখানে ধরেন কৃষক দাঁড়ায় আছে হাসি মুখ, টোকাইরা আছে তাদের খুব হাসি মুখ, এরকম বেশ কিছু সুন্দর ছবি প্রোডাকশন হবে, এই হচ্ছে লাভ। না, তবে আয়োজকরা বলছে তারা 2 সপ্তাহের মধ্যে আয় ব্যয়ের হিসাবটা দিয়ে হচ্ছে আমার আরেকটা আমি শেষ করব, আমি শেষও করব। আয়োজকরা বলছে তারা 2-3 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে তারা আয় ব্যয়ের হিসাবটা দেবে। হ্যাঁ, তো তাহলে কি না দেওয়ার কথা খাটে, যে তাদের কিছু টাকা পয়সা কামানোর উদ্দেশ্য? এটা তো চাঁদার টাকার হিসাব তারা দিবে, গণচাঁদা তারা তুলেছেন, এবং সেই গণচাঁদা আপনি 100 টাকা দিয়েছেন, আমি 100 টাকা দিয়েছি, রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সকিনা বেগম 300 টাকা দিয়েছেন, সেই 300 টাকার এখন সেই টাকা দিয়ে ওনারা ধরেন সংগঠনের কাজে, পোস্টারের পিছনে আপনার 3733 টাকা খরচ হয়েছে, চা খাওয়ার পেছনে 11,052 টাকা খরচ হয়েছে, এরকম একটা জিনিস ওনারা দিবেন। এর বাইরে পেছনের যে গল্প সেটা তো আর আপনার সামনে আসবে না। জি, বুঝতে পেরেছি। আমি শেষ করছি। আরিফ জেপ্তিক শেষ যদি কিছু বলেন, আমরা নিশ্চয়ই মানে চাই, মনে প্রাণে কামনা করি যে এই সম্মেলন সফল হোক, এই নারীর ডাকে মৈত্রী যাত্রা এটি সফল হোক। আমি সত্যি সত্যি চাই, কারণ আমরা যে পরিস্থিতি দেখেছি এটা কিছুতেই চলতে পারে না, তাদের উদ্দেশ্য যাই থাকুক না কেন। বাংলাদেশের নারীরা একটা বড় শক্তি, সেই শক্তি যখন জেগে ওঠে কারো সাধ্য নাই তাকে দমন করে। সেদিক থেকে আরিফ জেপ্তিক যদি শেষ কিছু বলতে চান। দুটো কথা, এক কথা হচ্ছে আপনি যেটা দিয়ে শেষ করেছেন যে সেই শক্তি যদি জেগে ওঠে, সেই শক্তি জেগে উঠলে আমি তাকে স্বাগত জানাই, কিন্তু তাকে খুঁচায় আপনি একটা পাপেট শোর মতো জায়গায় তুললে সেটা আদৌ জাগলো কিনা না, সেই প্রশ্নটাও বোধহয় ক্রিটিক্যালি করা উচিত আমাদের সেই জায়গাটা। এর বাইরে আমি শুরু থেকে যে জায়গাটা পয়েন্ট আউট করতে যাচ্ছি যে খুব ক্রাইসিস অবস্থা হচ্ছে, মানে সব বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে, এর মধ্যে নারীদের অধিকারের জায়গাটা যদি মানে একের বেসিক রাইট, মানুষ হিসাবে রাস্তাঘাটে চলাফেরার রাইটের জায়গাটা যদি ধরি, দুটো কটু কথা না শুনে বাসা থেকে বেরিয়ে বাসা ফিরে যাওয়া, এই লেভেলেও কিন্তু এখন খুব ঝুঁকির মুখে আছে। এই জায়গাটা আমাদের সকলকে কিন্তু একটু কাজ করতে হবে, কথা বলতে হবে। আমি আবার আগের জায়গায় যাচ্ছি, আমি ইন্ডিভিজুয়াল কোনো প্রোগ্রামের সফলতা ব্যর্থতা নিয়ে চিন্তা করি না, কিন্তু সকলে মিলে নারীদের জন্য নিরাপত্তা তৈরি করতে হবে। নন জায়গায় ভালো থাকবেন সবাই, আমাকে একটু ছুটি দিতে।
জি, আরিফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাদিয়া যদি শেষ কিছু বলেন। আরিফ জাতিক বলছিলেন, আমার কাছে এটা পছন্দ হয়েছে যে নারীদের জেগে উঠতে হবে, কিন্তু সেটা পাপেট হিসেবে না। সেই পাপেট আসলে কোনো ভূমিকাই রাখতে পারবে না। 100% আমি আরিফের কথার সাথে 100% একমত যে এবং এই যে কোট আনকোট নারী জাগরণ, এটা শুনতে মনে হয় যে একটা বিশাল বড় কিছু। এটা এমন কোনো বড় জিনিস না। আপনি এটা একটা সিস্টেম্যাটিক প্রসেস। সে হঠাৎ করে নারী রাস্তার মাঝখান থেকে জেগে ওঠেন না। এটা একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়। তো সেই প্রসেসটা আমরা যদি চালু করি, এতদূর আমাদের সদিচ্ছা থাকে, টাকা-টুকা আমরা ধরেন খাবো, সবাই খাবে, সেটা সমস্যা নাই। যদি সৎ থাকি আমরা, টাকা খান আপনি, অসুবিধা নাই। সৎ থাকেন, কাজটা করেন। আপনি শত্রু চিনতে শেখেন। কার বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন সেটা যদি আপনি জানেন, এবং কিভাবে কথা বলছেন, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, কার সাথে এঙ্গেজ হচ্ছেন, কোথায় যেয়ে বিচার হচ্ছে। সরি, একটা হ্যাঁ, জি, জি, সরি, একটা ইয়ে হয়ে গেছিল, বলুন। তো তো অতদূরই আরকি, যে এটা একটা সিস্টেম্যাটিক প্রসেস তো। তো এই প্রসেশন হোক, আগামীতে আরো অসংখ্য প্রসেশন নিশ্চয়ই হবে। কিন্তু আমরা আমাদের অন্তত নারী অধিকার কর্মীদের কাছ থেকে আমরা এতদূর স্বচ্ছতা আশা করি। আ আ এবং ধরেন যেই একটা ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি, হাসিনা ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি, আরো ৫ টা ফ্যাসিস্টকে জন্ম দেওয়ার জন্য। বা একটা আমরা সাবজুগেটেড অবস্থায় ছিলাম, আরেকটা সাবজুগেটেড অবস্থায় পড়ার জন্য না। তো এই এতদূর স্বচ্ছতা যদি থাকে যে আমরা কি করছি, কার জন্য কাজ করছি এবং কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমরা কি আসলে কোনো ইমপ্যাক্ট তৈরি করতে পারছি কিনা, নাকি সেই একই চর্বিত চর্বণ, আমরা একই কথার পুনরাবৃত্তি করছি, বা যে কথা বলে আসলে কোনো লাভ নাই সেই কথাগুলো বলছি। তাহলে আল্টিমেটলি কিছু হবে না। যেই লাউ সেই কদুই থাকবে। তো আমি মনে করি যে বাংলাদেশের নারী অধিকার কর্মীদেরকে আমি অনেক গালিগালাজ করলাম, কিন্তু তাদের অনেক ভূমিকাও আছে। মার্জিয়া প্রভাকে আমি অনেক বাটপার বলেছি, সত্য। কিন্তু মার্জিয়া প্রভা আসলে অনেক কাজ করেছেন। মাঠে যেয়ে কাজ করেছেন উনি, স্যানিটারি ন্যাপকিন নিয়ে উনি অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন। সামিনা লুৎফাকে আমি ধরেন আওয়ামী লীগের দোসর বললাম, অনেক ক্ষেত্রে বাটপার বলেছি, কিন্তু উনারও কাজ আছে। তো আমি এতদূর উনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি তো দূর বলে শেষ করতে চাই যে আরেকটু স্বচ্ছতার সাথে, আরেকটু ক্রেডিবিলিটির সাথে, আরেকটু অ্যাকাউন্টেবিলিটির সাথে, আরেকটু দায়িত্ব নিয়ে যদি কাজগুলি করা যায়, এটা তো ধরেন আপনার আমার সবার জন্য, আমাদের বোনরা যারা বাংলাদেশে থাকেন, বা আমাদের কমরেডরা যারা বাংলাদেশে থাকেন, আমাদের ছেলেমেয়েরা যারা বাংলাদেশে থাকেন, তাদের প্রত্যেকের জন্যই তো বিষয়টা। এবং শুধু শুধু তো আওয়ামী লীগের জন্য, বা শুধু আমার মতো মানুষ যারা ধরেন স্লিভলেস ব্লাউজ পরে ঘোরে তাদের জন্য না। শিবিরের একটা মেয়ে বা বোরখা পরা একটা মেয়ে, তার অধিকার। সবার কথা আমি যদি বলতে চাই, আমাকে এতদূর অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, এবং সেটা এলিট জায়গা থেকে না। আমি অফকোর্স একটা এলিট জায়গায়, প্রিভিলেজড একটা জায়গায় বিলং করি। আমি শুধু শ্রমিক নারীর আমার অধিকার চাই, চা বাগানের মেয়ের অধিকার চাই, এই বলে শেষ করে দিলাম। সেই জায়গাটা যাতে না থাকে। অফকোর্স বাংলাদেশে আদিবাসী মেয়েরাও আছেন, হিন্দু নারীর সম্পত্তিতে সমান অধিকার তারা কিছুই পান না, মুসলমান মেয়েরা কিছু পান, হিন্দু হিন্দু মেয়েরা কিছুই পান না। সেই জায়গাগুলি আমরা খুব মানে অথেন্টিক একটা জায়গা থেকে, খুব সিনসিয়ার একটা জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আমার মনে হয় যে ইটস গোনা বি আ বেটার প্লেস। বাংলাদেশের এখন যে অবস্থা আছে, আমি খুবই অপটিমিস্টিক মানুষ। আমি মনে করি বাংলাদেশে সেই অবস্থা থাকবে না। এবং আরিফ যেটা বললেন যে মেয়েরা যদি রিভল্ট করে, এবং যে কোনো অঞ্চলে মেয়েরা যখন রিভল্ট করে, তখন আর সেটা ঠেকানো সম্ভব হয় না। আপনি খেয়াল করে দেখেন যে ভারতীয় উপমহাদেশে মেয়েরা এখনো শাড়ি পরে। ভারতীয় উপমহাদেশের ছেলেরা শার্ট প্যান্ট নিয়ে ব্রিটিশ আমলে, যে তারা শার্ট প্যান্ট বা ট্রাউজার্স এর ভেতর ঢুকে গেছে, মেয়েরা তাদের পোশাক ত্যাগ করে নাই। মেয়েদের এই জায়গায় শক্তিটা আছে। তো এই শক্তিটা যদি আমরা ইউটিলাইজ করি আহ, অসৎ না হয়ে, তাহলে আমার মনে হয় যে উই হ্যাভ আ ভেরি ব্রাইট ফিউচার। আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, যেই থাকুক, উই হ্যাভ আ ব্রাইট ফিউচার। জি, নিঃসন্দেহে বাংলাদেশের নারীরা অত্যন্ত উজ্জ্বল, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আমি বলবো। কারণ যত প্রতিকূলতার মধ্য দিয়ে তারা ঘুরে দাঁড়ায়, নিজেকে
প্রতিষ্ঠিত করে, এটি এক অনবদ্য, মানে সিনেমাকে হার মানানোর চেয়েও মানে মানে একটা, আমি এত প্রাউড ফিল করি আমাদের দেশের নারীদের দেখলে, যে এত অদম্য সাহস তাদের, সত্যি অসাধারণ, কেউ তাদেরকে রুখে দিতে পারবে না। আমি এটুকু বিশ্বাস রাখি, শুধুমাত্র একটু ঘুরে দাঁড়াতে হয়। তারা তাদের অনুকূল পরিবেশ নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যুদ্ধ করে করে তারা নিজেদের অবস্থানটি আজ যেখানে নিয়ে এসেছে, এটি যেমন সহজ ছিল না, এবং এই যতদূর তারা অগ্রসর হয়েছে তা তাদের কাছ থেকে কেউ কেড়ে নিবে এটিও আমি ভাবতে চাই না। কিন্তু আবার ভয়ও লাগে, এ কারণে আমরা দেখেছি আফগানিস্তানের নারীরা কতখানি অগ্রসরমান ছিলেন, কিন্তু তাদের কি রকম হয়েছে। বিশ্বের অনেক দেশে এরকম নজির রয়েছে যেখানে ধর্মান্ধরা কিভাবে করে সমাজকে কুক্ষিগত করে এবং নারীকে সবার আগে তারা বাক্সবন্দি করে, তাদের সব অধিকার কেড়ে নেয়। সেরকম পরিস্থিতি বাংলাদেশে যেন কোনোদিনও না ঘটে, কেউ যেন সেরকমটি ভাবার বা কল্পনার দুঃসাহসও না দেখায়, সেই প্রত্যাশা আমি রাখছি। নাদিয়া ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। সুলতানা রহমান, আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন। সেই সঙ্গে আমি বাংলাদেশের সেই কোটি কোটি নারীদের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা, স্যালুট জানিয়ে বিদায় নিচ্ছি। সেই সঙ্গে আমি আজকে বিদায় নেওয়ার সময় স্মরণ করছি আমার দেশের সেই 4 লাখ নারীদের, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, একটি ভূখণ্ডের জন্য যারা ধর্ষিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আজকে আমার এই আয়োজনটি উৎসর্গ করছি। সবাই ভালো থাকুন। বিদায় নিচ্ছি আমি, সুলতানা রহমান।